আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আচ্ছা, আপনি কোথায় আছেন এখন? এখন স্যার, আহ, আমি একটা নার্সিং এর ক্লাস নিয়ে এরকম একটা অফিসে স্যার, আমার অফিসে এখন ক্লাস নেয় কি আর কি। কি কি করছেন, মানে সরি, আমি কি করছেন এখন? আমি হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটালে এমার্জেন্সিতে আছি। ভেরি গুড। সেন্টার সাইফুলের সাথে কি আপনার মতো কি আপনি জিপি করেন? জি 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 স্যার। আপনি কোথায় করেন? আমি আছি মিরপুর 1 নম্বর স্যার। ভেরি গুড। আচ্ছা, আমরা 5-এ শুরু করব, আর 3 মিনিট আছে। আর কে আছে? ডক্টর আবু নাসের আছেন? আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। আমরা ডক্টর আবু নাসের মারুফ। আমরা জি একটু স্যার। জানতে চাচ্ছিলাম যে আপনারা কে কোথায় আছেন এখন, আপনার কি অবস্থা? স্যার আমি চট্টগ্রামে আছি স্যার, বর্তমানে জিপি প্র্যাকটিস করতেছি স্যার, ওইখানে কালামি বাজার। কোথায় চট্টগ্রামে করছেন? কালামি বাজার, চট্টগ্রাম স্যার। কানাই বাজার? জি স্যার, কালামি বাজার। কালামি বাজার। আচ্ছা আচ্ছা। তো শুধু কি জিপি করেন না অন্য কোনো কিছু এডিশনাল করেন? না স্যার, জিপি করি স্যার। ভেরি গুড। এটা কি আপনার নিজস্ব চেম্বার ওর কারোর সাথে কম্বাইনলি? কম্বাইন্ড স্যার, ফার্মাসির সাথে কম্বাইন্ড, তবে ফার্মাসি আলাদা, আমি আলাদা। আচ্ছা মানে দুইটা দোকান। আচ্ছা, মানে আপনার এটা ইন্ডিপেন্ডেন্ট বলা যায়। হুম, বলা যায় এক রাইট মুখে। রাইট রাইট। দ্যাটস গুড, দ্যাটস গুড। ডক্টর আনোয়ার, ডক্টর আনোয়ার কি শুনছেন? জি, আসসালামু আনোয়ার আলাইকুম স্যার। আনোয়ার ফারুক। জি জি। জি স্যার, জি জি, শোনা যাচ্ছে স্যার। জি প্লিজ, আপনি কোথায় আছেন এখন, কি করছেন একটু? স্যার আমি অ্যাকচুয়ালি চাকরি জব করতেছি, ইবনে সিনা মেডিকেল কলেজ হসপিটালে আছি। ওখানে ওই ইনফেকশন কন্ট্রোল ডিপার্টমেন্ট আছে একটা, আমি ওইটার দায়িত্বে আছি। ও, ভেরি গুড। এমনি জি। আলাদাভাবে জিপি করেন? না স্যার, আমি আসলে ওইভাবে জিপি করি না। আমি ইনফ্যাক্ট দেশের বাইরে ছিলাম স্যার, সৌদি আরব ছিলাম বেশ কিছুদিন। আচ্ছা আচ্ছা তো আচ্ছা। সেখান থেকে আমার এমনি মাস্টার্স ইন পাবলিক হেলথ করা আছে এপিডেমিওলজির উপরে। তো এপিডেমিওলজির উপরে? দেশে আসার পর, জি জি, এপিডেমিওলজি। জি। কোথা থেকে করা এটা? তো এটা আমি স্যার ওই নিপসম থেকে করেছি। গুড, ভেরি গুড। দেশে আসা মেডিসিনের সাথে কাজ করছেন, আর আলাদাভাবে তো জিপি জি করেন স্যার। না, না? জিপি স্যার মাঝে মাঝে একটু বিচ্ছিন্ন ভাবে করছিলাম তো এবার, কিন্তু ওই মানে যেহেতু দেশের ইয়ে সম্পর্কে অতটা ইয়ে নেই বেশ, সেজন্য একটু স্যার নিজের এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য অ্যাকচুয়ালি একটু ভেরি ইয়ে গুড। করতেছি আর কি। জি। আপনার জন্য কোর্সটা খুবই ইফেক্টিভ হবে। জি ডক্টর স্যার, শুভশ্রী, ইনশাআল্লাহ। ডক্টর শুভশ্রী আছেন? স্যার, হ্যাঁ আছি স্যার। কোথায় কি করছেন? স্যার আমি শেখ ফজলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজি স্পেশালাইজড এ আছি, মেডিকেল অফিসার হিসেবে সার্জারি ডিপার্টমেন্ট আছে স্যার 2020 থেকে। মেডিকেল অফিসার হিসেবে আছেন সার্জারি ডিপার্টমেন্টে, না? জি স্যার। আলাদাভাবে জিপি করেন না? না, এখনো জিপি করি না স্যার, তবে ইচ্ছা আছে করার। ভেরি এর গুড। জন্যই আর কি মানে ব্যাচটা সিলেক্ট করে নেওয়া। হ্যাঁ, অবশ্যই। ওয়েলকাম। ডক্টর নাহিদ কোথায় আছেন? ডক্টর নাহিদ কে শুনছেন? আমাদের পার্টিসিপেন্টস 9, আপনারা আছেন 7। ডক্টর নাহিদ শুনছেন আমাকে? শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, ডক্টর নাহিদ আপনি, কোথায় আছেন আপনি এখন? আমি আছি একটা আরবান প্রাইমারি হেলথ কেয়ার অ্যান্ড ডেলিভারি একটা প্রজেক্টে স্যার। ওখানে কোন আমি প্রজেক্ট, কোন পিএতে আছেন? আমি আছি পার্টনারশিপ এরিয়া 5। এটা কোন এলাকাটা কোনটা? এটা আমার ঢাকায়? আমার অফিসটা হচ্ছে কুড়িলে স্যার। ও, ঢাকাতে। জি জি আচ্ছা, জি স্যার। আমাকে দেখেছেন? স্যার এর আগে দেখা হয়নি আপনার সাথে আমার। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে আপনি জিপি করেন? না স্যার, আমি আউটডোর পেশেন্ট দেখি তো। তো এই হুম। কোর্সটা আমার মনে হয় আমার জন্য হেল্পফুল হবে, আর ভেরি গুড, ভবিষ্যতে করার ভেরি গুড। ইচ্ছা আছে স্যার। অবশ্যই। আমি অন্যদেরকে বলছি যে কেন আমি নাহিদকে বললাম আমাকে চিনি কিনা। আমি আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসের
কনসালটেন্ট হিসেবে আছি গত 2.5 বছর যাবত। তো আনফরচুনেটলি নাহিদের সাথে দেখা হয়নি, অসুবিধা নেই, জি স্যার, দেখা আপনার সাথে দেখা হবে। দেখা হয়নি আমার। আর কে আছে, আর বাকি আছে কেউ? আবু নাসের তো বলছেন নাকি? আবু নাসের বলেন নাই মনে হয়। আবু নাসের কোথায় আছেন? জি আবু স্যার, নাসের বলছি স্যার। বলছেন, জি রাইট স্যার, রাইট। কালামি বাজার স্যার। আপনি বলছেন, আর 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 কেউ তো নাই আপাতত। ঠিক আছে, 3টা 7 বেজে গেছে, আমরা আমাদের ক্লাসে ঢুকে যাই। আমাদের ক্লাস খুবই একটা ইম্পর্টেন্ট ক্লাস, কি বলেন আপনারা? ইম্পর্টেন্ট এই সেন্সে যে আহ, আমরা যদি কোনো ইয়ে করতে চাই, আমাদের পুরো কোর্সের যে থিমটা যদি আমরা আমরা ইয়ে করতে চাই, সামারাইজ করতে চাই, কনসালটেশন স্কিল এন্ড ডেটা পার্সন রিলেশনশিপ ইমপ্রুভ করাটা হলো মূল থিমের মধ্যে আমাদের আমাদের অবজেক্টিভের মূল এমটাই হলো এখানে। এখন ডক্টর পেশেন্ট রিলেশনশিপ বলেন, অথবা ক্লিনিক্যাল রিলেশনশিপ বলেন, অথবা থেরাপিউটিক অ্যালায়েন্স বলেন, অথবা পেশেন্ট ফিজিশিয়ানস পার্টনারশিপ বলেন, যে কোনো নামে আপনারা ডাকতে পারেন। ডক্টর পেশেন্ট রিলেশনশিপ যে ইয়াটা আছে, হেলথ কেয়ার প্রোভাইডার পেশেন্ট রিলেশনশিপ হতে পারে, পেশেন্ট ক্লিনিশিয়ান রিলেশনশিপ হতে পারে, বাট আলটিমেটলি বেসিক জিনিসটা হলো যে আপনার যে সামনে হেল্প সিক করার জন্য আপনার কাছে আসছে, তার সাথে প্রফেশনাল যে রিলেশনশিপটা আপনার, এটা হলো ডক্টর পেশেন্ট রিলেশনশিপ। এইটার সাথে আমি কনসালটেশন স্কিলে আমরা প্র্যাকটিক্যাল করাবো, বা কনসালটেশন স্কিল নিয়ে আমি কিছু থিওরিটিক্যাল কথাবার্তা বলবো যদি সময় থাকে শেষের দিকে। বাট মূল আলোচনাটা থাকবে ডক্টর পেশেন্ট রিলেশনশিপের প্রেজেন্ট সিনারিও কি, আমাদের এক্সপেকটেশনটা কি, ডক্টরদের এক্সপেকটেশনটা কি, পেশেন্টের এক্সপেকটেশনটা কি, কেন এটা এত ডিটেরিয়রেট করার অবস্থায় আসছে, এবং আমরা এখন কোন পর্যায়ে আছি। কোন পর্যায়ে আছি বলার অপেক্ষা রাখে না, এটা আপনারা অন গ্রাউন্ড প্র্যাকটিক্যালি দেখছেন। বাট আমাদেরকে এটা নিয়ে চিন্তা করতে হবে, ইনডেপথে যেতে হবে, এর থেকে উত্তরণের ব্যবস্থা আমাদের থাকতে হবে। তো আমরা যদি বলি ডক্টর, হোয়াট ডাজ বিং এ ডক্টর মিন টু ইউ? আমরা সবাই এখানে ডক্টর। আমাদের কাছে একজন ডক্টর হওয়ার মানেটা কি, বা ডাক্তার হওয়া আপনার কাছে কি অর্থ বহন করে, একটু কি শেয়ার করবেন আমার সাথে? কথাটা কি বুঝতে পারছেন? আমরা ডক্টর, এটার কি এটা আমার কাছে কি মিন করে বলেন তো দেখি একজন। আমার সাথে শেয়ার করতে হবে, আমার সাথে কথা বলতে হবে ক্লাসে। আমরা আমরা ইন্টারেক্টিভ ক্লাস করব, পরস্পর কথা বলবো, আপনাদের থেকে আমি শিখবো, আমার যদি কিছু দেওয়ার থাকে, কথা বলার থাকে, আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার করব। তার যদি আপনাদের উপকার হয়, সেটা আমার জন্য একটা ব্লেসিং, বা আমার জন্য একটা অতিরিক্ত পাওনা। হ্যাঁ, ডাক্তার আবু নাসের মারুফকে দেখছি আমি। নাসের মারুফ, আপনি বলেন যে আমরা ডাক্তার, এই কথাটা দিয়ে আপনি কি বুঝেন? আপনার আপনি আপনি ডাক্তার, এটা অনেক কিছু, আমরা তো সিম্পলি অনেক কিছু বলি। আমি গ্রাজুয়েট ডাক্তার, আমি স্পেশালিস্ট ডাক্তার, আমি এই ডাক্তার, আমি সেই ডাক্তার, বাট বেসিকটা কি বলেন তো দেখি আমাদের কাছে। স্যার, ডাক্তার হওয়া মানে বুঝি আমার দ্বারা আরেকটা মানুষের উপকার হবে স্যার। অর্থাৎ তার বিপদে লিস্ট আমি পাশে যেতে পারবো, যেটা অন্যরা পারবে না। সবাই যেতে চাই বিপদের মধ্যে, কিন্তু আমি যেটা পারবো সেটা অন্যরা পারবে না। ওটাই আমি ভেরি মনে গুড, করি ডাক্তার হওয়া হিসেবে আমার সার্থকতা। ভেরি গুড, ভেরি গুড। আমরা কি এটা বিশ্বাস করি? আমরা সবাই কি এটা বিশ্বাস করি? অবশ্যই বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি, আমরা সেই ছোটকাল থেকে আমরা বিভিন্ন রকমের এম অফ লাইফের মধ্যে আমরা বলে আসছি যে আমরা ডাক্তার হব, মানবতার সেবা করব, মানুষের সেবা করব। বা যে যে ধর্মে আছেন আমরা জানি যে মানুষের স্রষ্টার যে সৃষ্টি, তাকে সেবা করা, তার জন্য কিছু করাই হলো সবচেয়ে বড় এবাদত, অথবা আমরা যদি অন্য অর্থে বলি যে সেটাই হলো আমাদের মেন এইম আমাদের জীবনের। তো আমরা যারা ডাক্তার, আমাদের মতো এত লাইফের কমপ্লেক্সিটি
অথবা অন্যভাবে যদি বলে, ফ্রেজিলিটি অফ আওয়ার এক্সিস্টেন্স, মানে আমরা কত যে ভঙ্গুর আমাদের জীবনটা। এটা আমাদের ডাক্তার প্রফেশন ছাড়া আমরা যারা আইসিইউতে ইমার্জেন্সিতে কাজ করছি, আমরা খুব এটা ভালো করেই জানি আমাদের লাইফটা কত ফ্রেজাইল। আমাদের থেকে তো অন্য কেউ এর চেয়ে বেশি ভালো বলতে পারবে না। তাহলে প্রফেশনালি আমরা এমন একটা কমিটমেন্টে আমরা থাকি। আমাদের প্রফেশনটা আসলে শুধু প্রফেশন না, এটা ওয়ে অফ লাইফ। আমরা যদি আমাদের লাইফের মধ্যে এই প্রফেশনটাকে ইনকর্পোরেট করতে পারি, এটাকে যদি ডেডিকেশনটা যদি আমরা ওই লেভেলে নিয়ে যেতে পারি, কমিটমেন্টটা যদি ওই লেভেলে নিয়ে যেতে পারি টু সার্ভ আদার্স, তাহলে আমাদের অনেক কষ্ট কিন্তু আমাদের কমে যাবে। এবং সেটাকে ভিত্তি করেই কিন্তু আমাদের আগায় যাওয়া উচিত, যেহেতু আমরা এই প্রফেশনে আসছি। কারণ আমাদের কাছে যারা আসে তারা আমাদের কাছে একটা বিশ্বাস নিয়ে আসে। আমাদের কাছে তারা তাদের একটা ওয়ান স্টেজ তারা তাদের জীবনের সব কিছু যে মূল্যবান ডিসিশন, সেই ডিসিশনটা আমাদের হাতে ছেড়ে দেয়। তো আমরা আসলে এত সুন্দর একটা প্রফেশনে আছি, আমাদেরকে আলটিমেটলি আমরা এরকম করে আমাদের চিন্তা ভাবনা করা উচিত যে আমরা মানবের মানুষের সেবা করা, মানুষের সেবার জন্য যাবতীয় যা করা সেই কমিটমেন্টটা রাখা, এবং আমাদেরকে এই প্রিন্সিপাল মেনটেন করে আমাদেরকে আগায় যাওয়া। কি কি প্রিন্সিপাল আমরা আমরা জানি, আমাদের হিপোক্রেটস ওতে আমরা অনেক কিছু জানি। আমাদের ইথিক্স, আমাদের ইন্টিগ্রিটি, আমাদের প্রফেশনালিজম, এই সবগুলা জিনিসকে আমরা আখল করেই আমাদের প্রফেশনটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো আহ এখন ডক্টর পেশেন্ট রিলেশনশিপ শব্দ দুটা, আমরা কি জানি যে এই শব্দ দুটার মিনিং কি বা কিভাবে কোথা থেকে আসছে, এটা কি জানি আমরা? এখানে আমি একটু দেখানোর চেষ্টা করছি। আমাদের এখানে আমাদের এখানে ডক্টরটা লেটিন ওয়ার্ডস ক্রে থেকে আসছে, টু টিচ, টু ইনস্ট্রাক্ট, টু পয়েন্ট আউট। আসলে ডক্টর কথাটা ছিল যারা সমাজে খুব লার্নেড মানুষ ছিলেন, নলেজেবল মানুষ ছিলেন, তাদেরকে ডক্টর বলা হতো। এবং সেই ডক্টরটা মেডিকেল প্রফেশনের সাথে ইনভলভ হয়ে আমরা এখন সেই ডক্টরটা আমরা ইউজ করি। বাংলাদেশে সেটাকে একটু ডিফারেন্সিয়েট করার জন্য ডাক্তার বানানো হয়েছে, বাট ওভারঅল সারা বিশ্বে কিন্তু ডক্টর হিসেবে সবকিছুতে আহ, আহ, যেটা অন্য সাবজেক্টের যে ডক্টর, আমাদের এই ডক্টর একই একই অর্থ মিনিং করে। আলটিমেটলি হলো যে নলেজেবল পার্সন, যে যিনি ইনস্ট্রাকশন দিতে পারবেন, যিনি টিচ করতে পারবেন, তিনি। পেশেন্ট তো আমরা জানি যে আমাদের পেশেন্টও আসছে একটা লেটিন শব্দ থেকেই, এটার অর্থ হলো টু সাফার, অর টু বিয়ার, অর টু এন্ডুর, মানে সে সে আহ, ধৈর্য ধরা, সহ্য করা, যে সাফারিংস এর মধ্যে থাকে, সেটা সেই কথা থেকে আসে ডক্টরটা, ডক্টর পেশেন্ট। এইটা এই শব্দ দুইটা অনেক প্রাচীন এবং অনেক প্রাচীন কাল থেকে রিভলভিং হয়ে আসতেছে। এবং আজকে আমাদের হিস্ট্রিক্যাল কন্টেক্সটে যদি আমরা ইয়ে করতে চাই, এটার ডায়নামিজমটা এনশিয়েন্ট টাইম থেকে যেভাবে আসছে আজকে পর্যন্ত, প্রত্যেকটা সময়ের দাবিতে এটা কিন্তু চেঞ্জ হয়েছে। এক্সপেকটেশনে, পারস্পরিক এক্সপেকটেশন, ডক্টরদের এক্সপেকটেশন, পেশেন্টদের এক্সপেকটেশনের বিভিন্ন সময়ে বিভিন্নভাবে চেঞ্জ হয়েছে। এবং আজকে আমরা যেখানে আসা এই মডার্ন সময়ে আমাদের যে পারিপার্শ্বিক অবস্থা এবং অন্যান্য সামগ্রিক যে ইম্প্যাক্টটা আমাদের আমাদের সবকিছুর উপরে, এই সবগুলোই কিন্তু আমাদের একটা ওই যে ইভলভিং মেকানিজমের একটা পার্ট। সো আমাদেরকে সেটার সাথে অ্যাডজাস্ট হতে হবে, সেটার সাথে আমাদেরকে কোপ আপ করতে হবে। এবং আমাদের যে প্রফেশনাল যে নভেল প্রফেশন হিসেবে যেভাবে পরিচিত ছিল আগে, এখনো সেটাকে নভেল প্রফেশন হিসেবে আমাদেরকে ধরে রাখার জন্য যত কিছু করা দরকার, আমাদেরকে আগে যেতে হবে, আমাদেরকে সেভাবে প্রস্তুত করতে হবে রেদার। তো সেই প্রস্তুতির জন্য আসলে আমরা আপনাদেরকে চেষ্টা করব, আপনাদেরকে কিছু গাইড করার জন্য, যাতে আপনারা সেই প্রস্তুতিটা কাছে যেতে পারেন। এবং আপনারাও আপনাদের নিজস্ব যেসব প্রবলেম, যেসব জিনিস ফেস করছেন বিভিন্নভাবে, সেটা আমাদের সাথে শেয়ার করবেন। আমরা আমাদের এক্সপিরিয়েন্সের মাধ্যমে সেটা সলভ করার চেষ্টা করব।
আগের দিনে যে এটা ছিল, যে আগের দিনে যেটা বললাম, যে আগের দিনে আমাদের এখানে এই যে ইয়েটা ছিল প্যাটার্নালিজম, মানে হলো একটা ডোমিনেটিং সিচুয়েশন ছিল একটা সময় আগে ডোমিনেটিং সিচুয়েশন ছিল। ডক্টর ছিল এমন একটা পজিশনে যেখানে সে গড, আফটার গড, এবং সে যা বলতো, যেভাবে বলতো সেভাবেই সবাই সেটা মেনে নিত এবং সেভাবে চলতো। এটাকে প্যাটার্নালিজম মানে পিতৃতান্ত্রিক একটা আহ, মানে ডোমিনেন্সি ছিল। কারণ ডক্টর একটা সেক্রেট পজিশনে ছিল, যেটা বললাম যে একটা নেক্সট টু গডের একটা সিচুয়েশন পজিশন সে হোল্ড করতো। আর এখন আমরা যদি এট এ গ্ল্যান্স যদি আমরা বলতে চাই, তাহলে এটা আমরা কোথায় আসছি? আমরা এখন কনজিউমারিজম কথাটার মানে কি, মিউচুয়ালিটি। কনজিউমারিজম কথাটার মানে কি? খুব কমন একটা কথা বলি আমরা, কর্পোরেট কালচার এখন, তাই না? আমি কিন্তু বুঝতে পারছি না আপনারা আপনারা শুনছেন কিনা। আপনাদেরকে একটু জি স্যার, রেসপন্স শোনা যাচ্ছে। করতে হবে। শুনতে পাচ্ছি স্যার। জি, আমাকে বলেন যে কনজিউমারিজম, কনজিউমার থেকে কনজিউমারিজম আসছে। ইদানিং আমরা এটা দ্বারা এফেক্টেড। এটা কি জিনিস? মানে যেটাকে আর অন্যভাবে বলা হয় কর্পোরেট কালচার, মানে হলো বুকবাদিতা। মানে কি, আমরা এখনকার সময়ে খুব মানে নিজের আরাম আয়েশটাকে খুব সহজে এবং পারচেস করতে চাই সবকিছুর মধ্যে। তো সেটাই সেটাই এটা একটা হলো মিউচুয়ালিটি, হলো পারস্পরিক দেয়া নেওয়ার ব্যাপারগুলো। তো সবকিছুতে আমরা মানে মানি দিয়ে সবকিছু ইয়ে করতে চাই, মিউচুয়ালিটি করতে চাই, কনজিউমারিজমের ব্যাপারটা আসছে। তো এই জিনিসগুলা এখনকার সিনারিও এবং এখনকার ইয়ে, তো সেইগুলাকেও আমাদেরকে ফেস করতে হবে এই প্রেজেন্ট পার্সপেক্টিভে। এন্ড পেশেন্টসরা এখন তাদের এক্সপেকটেশন অনেকভাবে তাদেরকে মডিফাই করে তাদের এক্সপেকটেশনটা। তারা এখন অনেক বেশি জানে ডিউ টু দা মানে কি বলে, ইন্টারনেট অথবা বিভিন্ন ভাবে বিভিন্ন ইয়েতে রেডিও টেলিভিশন বিভিন্ন ডিসকাশনের মাধ্যমে তারা অনেক বেশি জানে। সো তাদেরকে তাদের এক্সপেকটেশনটা ওই লেভেল যেভাবে ছিল আগে সেই লেভেলের হয়তো নাই, তারা বিভিন্নভাবে তাদের লেভেলটা চেঞ্জ হচ্ছে। আর সেইভাবে আমরা পেশেন্ট ডাক্তারদের থেকে জানতে চায়, এবং ডাক্তারকে সেভাবে তাদেরকে বোঝানোর জন্য যে মেকানিজম গুলো আছে, সেই মেকানিজম গুলো ডাক্তারদেরকে সেইভাবেই অ্যাডপ্ট করার করতে হবে। তো আলটিমেটলি এই যে কথাগুলো বললাম, এগুলোকে যদি আমরা টাইপ অফ রিলেশনশিপের মধ্যে নিয়ে যাই, তো ডক্টর এবং পেশেন্টের যে রোল আছে, রোল অনুযায়ী আমরা, ডক্টর যদি কম রোল প্লে করে, তার যতটুকু করার সেটা না করে, পেশেন্ট যদি কম রোল প্লে করে আর যেটা না করে, তাহলে দুটোই ইনভ্যালিড হবে। দুটোই আপনার এখানে ইনভ্যালিড হিসেবে রিলেশনশিপটা কাজ করবে না। আবার ডক্টর যদি হাই রোল প্লে করে আর পেশেন্ট লো রোল প্লে করে, যেটা আমি একটু আগে বলছি ফার্স্ট সিচুয়েশনে আর্লিয়ার, এটা ছিল প্যাটার্নালিজম ছিল, ছিল ওল্ড মেথড হিসেবে। ডমিনেন্ট ডক্টর ছিল এবং তারা ডক্টর একটা হাই পজিশন হোল্ড করতো সমাজে। আর এখনকার জন্য যেটা হয়, পেশেন্ট যদি হাই রোল প্লে করে, তাহলে কি হবে, ওই যেটা বললাম কনজিউমারিজমের ব্যাপারটা, সবকিছু পারচেস করার চেষ্টা করবে। কর্পোরেট হসপিটালে যেটা হয়, পেশেন্ট ডোমিনেন্সি, তার ইচ্ছা অনুযায়ী তাকে অনেক কিছু চিকিৎসা করতে হয়, সে তার ডিসিশনের উপর ডিপেন্ড করে কাজ করতে হয়। সেগুলা কর্পোরেট হসপিটালে এখন অলরেডি এক্সিস্টিং। কিন্তু আমরা সেটা চাই না, আমরা চাই পেশেন্ট যেরকম হাই রোল প্লে করবে, ডক্টররা সেরকম হাই রোল প্লে করবে। যার পরিপ্রেক্ষিতে কি হবে, একটা মিউচুয়ালিটি মানে পারস্পরিক বোঝাপড়ার মধ্যে ইকুয়াল পার্টনারশিপের মাধ্যমে একটা ডিসিশন ডিসিশন পেশেন্টের ডিসিশন ইয়ে করে মেক করে তাদেরকে, মানে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে, কমিউনিকেশনের মাধ্যমে আমরা তাদের একটা ডিসিশন নেওয়া, তাদের যে প্ল্যানটাকে ডিজাইন করা, সেটা আমরা এখন চাই মডার্ন কনসেপ্টে। আর প্যাটার্ন কিন্তু এটা আবার সবসময় যে আপনাকে
কাজ করবে তাও না, অনেক সময় কিন্তু প্যাটার্নটাকে চেঞ্জ করতে হতে হয়। যেমন আমরা এখানে আছে কয়েকজন ইমার্জেন্সিতে কাজ করেন বা আইসিইউতে কাজ করছেন, কিন্তু পেশেন্ট যদি অ্যাকুট ইলনেস নিয়ে আসে তাহলে কিন্তু পেশেন্টের ওই যে আমরা বললাম যে তার ডিসিশন মেকিং এর জন্য ইয়ে করতে হবে, তাকে তার কথা বলার সুযোগ দিতে হবে, তার চয়েসটাকে প্রায়োরিটি দিতে হবে। সেই জিনিসগুলো কিন্তু সেখানে অ্যাপ্লাই করা সম্ভব হবে না অ্যাগ্রেসিভ ডক্টরদের ডিসিশন এবং ডক্টর এজ এ টিম, শুধু ডক্টর নয়, মেডিকেল হেলথ কেয়ার প্রোভাইডারদের যে টিম, সেই টিমের যে ডিসিশন, সেই টিমের ডিসিশন অনুযায়ী সেখানে কিন্তু আমাদের কাজ করতে হয়। সেখানে পার্টিসিপেট করাতে হবে কাকে? পেশেন্টের জায়গায় করাতে হবে তার যে রিলেটিভস আছে, তার ফ্যামিলি মেম্বারদেরকে এর ইনভলভ করাতে হবে, যাতে আপনার ট্রিটমেন্ট প্রসিডিউরটা সহজ হয়। আর ইন বিটুইন আছে হলো লেস একুট ইলনেস ফিজিশিয়ান গাইডলাইন। এখানে পেশেন্ট কোঅপারেশনটা হলে মোস্ট ইম্পর্টেন্ট। পেশেন্টকে সেভাবে লেস একুট যদি হয় সেটাকে বোঝানো। আর ক্রনিক ইলনেস হলে আমরা যেটা আইডিয়াল সিচুয়েশনে যেটা আমরা অ্যাপ্লাই করতে পারি সেটা হলো যখন ক্রনিক সিচুয়েশন, নন কমিউনিকেবল ডিজিজ যেটাগুলোকে বলি, লাইফস্টাইল ডিজিজ যেগুলোকে বলি, পেশেন্টস পার্টিসিপেশন ইন দ্য প্ল্যান, এইখানে আমরা সবসময় পেশেন্টদেরকে আমরা পার্টিসিপেট করতে পারি, তাদের ডিসিশন মিউচুয়াল ডিসিশনের মাধ্যমে, তাদের পার্টনারশিপের মাধ্যমে আমরা একটা ডিসিশন নিতে পারি। এখন এই যে চেঞ্জিং এক্সপেকটেশন অফ দ্য হেলথ প্রোভাইডার্স এন্ড দ্য হেলথ সিকার, আজকে আমাদের যে সিচুয়েশনটা আমরা আমরা আমি বলার চেষ্টা করছিলাম যে আমাদের এখনকার যে একসময় একটা সময় ছিল যখন ডাক্তারদের অনেক হাই স্ট্যাটাস ছিল সোসাইটিতে, পেশেন্টের হাই স্ট্যাটাস ছিল এবং তাদেরকে গড মনে তো সেখান থেকে অনেক কিছু চেঞ্জ হয়ে আসছে, যার পরিপ্রেক্ষিতে কিসের জন্য ওই যে আগের দিনে যে সিচুয়েশন ছিল, যে পরিস্থিতি পরিবেশ ছিল, সেটা থেকে আমরা এখন অনেক দিক বাইরে চলে আসি। তাহলে আমি প্রথম দেখার চেষ্টা করি যে চেঞ্জিং এক্সপেকটেশনটা হেলথ সিকারদের কি চেঞ্জ হয়েছে, কি এক্সপেকটেশন এখন তাদের আমাদের সামনে আসছে, ওটা যদি আমরা দেখার চেষ্টা করি। কিন্তু তার আগে আমি একটু বলার চেষ্টা করছি যে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি কিন্তু সারা ওয়ার্ল্ডে এখন অনেক বড় একটা ইন্ডাস্ট্রি, যে লার্জেস্ট ইন্ডাস্ট্রি বলা যায় সারা বিশ্বে। এখন এটা একটা ওই যে কনজিউমারিজমের যে ব্যাপারটা আসছে, এটা ইন্ডাস্ট্রি হিসেবে এখন একটা খুব স্ট্রং একটা পজিশনে আছে, এবং সারা বিশ্বে একটা এই যে কনজিউমারিজম বলেন বা কর্পোরেট কালচার বলেন, সেখানে একটা সে পজিশন হোল্ড করে আছে। কিন্তু আমাদের মতো দেশে এই ইন্ডাস্ট্রিতে যে প্রোডাক্টটা হচ্ছে, এখানে ডিমান্ড সাপ্লাই বিরাট একটা গ্যাপ আছে। আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে, স্পেশালি আমাদের দেশে, সেখানে ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের মধ্যে অনেক বড় একটা গ্যাপ। কিন্তু আমাদের এখানে সারা বিশ্বে হয়েছে, আমাদের এখানে আরো বেশি হয়েছে যে আমাদের মিডল ক্লাস কিন্তু অনেক বেশি সলভেন্ট হচ্ছে, মানুষের এক্সপেন্ডিচার ক্যাপাবিলিটি অনেক বাড়ছে। সেই হিসাবে আমাদের লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে, আমাদের অ্যাক্টিভ লাইফস্টাইল বদলে যাচ্ছে, আমাদের ডায়েট প্যাটার্ন বদলে যাচ্ছে। এইসব কারণে আমাদের মধ্যে লাইফস্টাইল ডিজিজের পরিমাণও অনেক বেড়ে যাচ্ছে, হাইপারটেনশন বলেন, ডায়াবেটিস বলেন, এইগুলো। এইসব পরিপ্রেক্ষিতে আমাদের দেশ সহ অন্যান্য জায়গায় যেতে হচ্ছে, গভর্নমেন্ট যে হেলথ কেয়ার ডেলিভারি বা সার্ভিস দিচ্ছেন, তার পাশাপাশি প্রাইভেট যারা প্লেয়াররা আছেন, তারা এটাকে একটা অনেক বড় বিজনেস হিসেবে নিয়েছেন, এবং এরাই মেইন রোলটা প্লে করছেন এখন সারা বিশ্বে বলা যায়, এবং আমাদের দেশে তো অবশ্যই। অ্যান্ড গ্রাজুয়ালি এই ইদানিং আমি বলেছি যে পেশেন্টদের নলেজ অ্যান্ড এক্সপেকটেশন অনেক বেড়ে যাচ্ছে। তো যে কথাগুলো আমি বলছিলাম আপনাদেরকে, যে আগে আমাদের 70 বা তার আগে যদি আমরা বলি, ডক্টরের কাছে পেশেন্ট আসতেন, পেশেন্টকে যখন এসে টোটাল সাবমিশনে ডক্টরকে বলতেন যে তার কি দরকার। সে আই আই প্রবলেম নিয়ে আসে, ডাক্তারকে বলছেন যে আপনি আমার প্রবলেমটা একটু দেখে যেটা ভালো মনে করেন সেটা আমার জন্য করেন। ইউ আর লাইক
মাই গড, মানে হলো যে আমি, আপনি যা বলবেন, যেভাবে বলবেন আমি সেটাই শুনবো। কিন্তু এই জিনিসটা আরো পরে গ্রাজুয়ালি ইন বিটুইন ফাইভ অফ দা, তারপরে দেয়ার, এটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হওয়া শুরু হলো। ডক্টর পেশেন্টদের অটোনমি বা পেশেন্টদের জানার জানার পরিমাণটা আস্তে আস্তে বাড়া শুরু হলো, এবং ডক্টররা একটু ইন আহ, 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 কি বলবো, ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ না, বলবো যে প্যাসিভ রুলের দিকে আসলো। আহ আগে যেরকম ছিল, ডক্টররা একটা রেয়ার সিম্বল ছিল, অনেক অল্প সংখ্যায় ছিল, তাদের কাছে টোটাল সাবমিশনে যেত। কিন্তু ইদানিং ইদানিং যেটা হচ্ছে, সেটা ডক্টরস, এত বেশি ডক্টরস এর আমাদের অ্যাভেলেবিলিটি আসছে বিভিন্ন লেভেলে। আমরা বিভিন্ন হেলথ কেয়ার হসপিটাল শুধু না, আমাদের বিভিন্ন রকমের ফাউন্ডেশন, ইন্টারন্যাশনাল এজেন্সিস এবং অন্যান্য জায়গাতেও প্রচুর অপশন আছে ডক্টরদের কাছে কনসালটেশনে যাওয়ার জন্য। আহ, কিন্তু তাদের কম্পিটেন্সি এবং কনফিডেন্ট কিনা, সেগুলো নিয়ে কিন্তু কোনো রকমের আমাদের এখানে মনিটরিং করা বা দেখার মতো কোনো ও, যে এজেন্সি গুলো থাকার কথা সেভাবে আমাদের নাই। আগে যেটা হয়তো ক্লিনিক্যাল নলেজের উপরে ট্রাস্ট ছিল পেশেন্টদের, বাট এই ট্রাস্টটা গ্রাজুয়ালি গ্রাজুয়ালি চেঞ্জ হয়ে চলে যাচ্ছে। এখনকার পেশেন্টরা অনেক বেশি বিশ্বাস করে যে হ্যাঁ, ইকুইপমেন্টস ডিপেন্ডেন্ট যে সার্ভিস দেওয়া হচ্ছে, কম্পিউটারাইজ যে রিপোর্ট দেওয়া হচ্ছে, এইগুলাকে তারা বেশি প্রিফার করা শুরু করলো পেশেন্টদের পক্ষ থেকে। এবং সেভাবে আগে যেটা ছিল, যদি পেশেন্ট পেশেন্ট, কিন্তু তারা গ্র্যাজুয়ালি পেশেন্ট ডিমান্ড ফাস্ট সার্ভিস এন্ড কুইক রেজাল্ট। গ্র্যাজুয়ালি কি হচ্ছে, যে ওরা এখন যে মানে ভৌগোলিক ইয়াতে থাকবে, সেখানকার পরিস্থিতি যাই হোক, উনি যেহেতু বিভিন্ন রকমের অনলাইন বেসড অর ইন্টারনেট অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার কন্ডিশন এন্ড পজিশনটা জানতে পারছে, ডেভেলপড কান্ট্রির একজনের পরিস্থিতি কিভাবে সলভ হচ্ছে সেটা দেখছে, সে এখানে বসেও সেই প্রবলেমটাই, সে সেটা যেভাবে সলভ হচ্ছে, তার সেই সার্ভিসটা এখানেও চাচ্ছে। তার এক্সপেকটেশনটা অনেক বেশি চেঞ্জ হয়ে ফাস্ট সার্ভিস এন্ড কুইক রেজাল্টের মধ্যে আহ, চলে আসছে এখনকার সময়, যদি আমরা বলতে চাই। তো ডাক্তারদের টাইম থেকেও তারা এখন যেটা অনেক বেশি ডিমান্ড করছে, আহ, আহ, যাতে সে যেভাবে চাচ্ছে সেভাবে ডক্টর যাতে দিতে পারে। আগের দিনে বলে বেশি আগে না, আওয়ার ফ্যামিলি সব ফায়ার, আই গেট অল দ্য নিডস। ফ্যামিলি ডক্টরস কনসেপ্টটা ছিল, আমরা জানি, আমাদের বাবা চাচারাও ছিল, বা ছিলেন, এবং আমাদের যারা সিনিয়র আছে তারা জানেন যে আগের দিনে একজন ডক্টর চাচা থাকতেন। সেই ডক্টর চাচার কাছে আসলে আমাদের হোলিস্টিক অ্যাপ্রোচের মাধ্যমে সব সব ধরনের রোগের যে ব্যবস্থাটা চালু ছিল, সেটা গ্র্যাজুয়ালি গ্র্যাজুয়ালি ফ্র্যাগমেন্টেড হতে থাকে। এই ফ্র্যাগমেন্টের পরিপ্রেক্ষিতে কি হলো, আমরা ডক্টর শপিং শুরু হলো, এবং আমাদের বিভিন্ন স্পেশালিস্টের কাছে বিভিন্নভাবে সাব স্পেশালিস্ট তৈরি হলো, এবং আমাদের ওভারঅল ইন জেনারেল যে পপুলেশনের মধ্যে একটা ডিসস্যাটিসফ্যাকশন শুরু হলো, যে এক একটা পার্টের জন্য, এক একটা সিস্টেমের জন্য যখন এক একজন ডক্টরের কাছে যাওয়ার দরকার পড়লো, তখনই কিন্তু আমাদের ডিসস্যাটিসফ্যাকশন, আমাদের টোটাল সার্ভিস আউটকাম ডিক্লেয়ার করা শুরু হলো। আহ আলিয়ার হসপিটাল, আমি যদি ডক্টর ছাড়া যদি হসপিটালের কথা চিন্তা করি, আমরা মেডিকেল কিউরের জন্য আমরা এটা ইয়ে করা ছিল, আর মার্ক করা ছিল। আমাদের হসপিটালটা খুবই সফিস্টিকেটেড এবং মানুষের জন্য বিশ্বাসের একটা, আস্থার একটা জায়গা ছিল। সেখান থেকেও আমাদের আহ, আহ, অনেক বাইরে চলে আসছে, যেহেতু কনজিউমারিজমের ব্যাপারটা আমরা বললাম। সেখানে এখানে আমাদের হসপিটালের পাশাপাশি আমরা এখন অনেক অ্যাড দেখি যে 5 স্টার হসপিটাল, 5 স্টার হোটেলের সব সুযোগ সুবিধা ওখানে দিচ্ছে। আপনি এমন অনেক দেশ আছে যেখানে আপনাকে এলিওর করার চেষ্টা করে যে ওখানে 5 স্টার হোটেলের
অ্যাকোমোডেশনের যে সার্ভিস থাকে সেই সার্ভিস পাবেন। আপনার আহ, আপনার জন্য কি এটাকে কি বলে, হেলথ ট্যুরিজম। হেলথ ট্যুরিজম এখন শুরু হয়েছে বিভিন্ন দেশে, বিভিন্নভাবে তা পেশেন্টদেরকে লিওর করার চেষ্টা করছে। অ্যান্ড আগের দিনে যেরকম ডক্টরদেরকে একটা খুব অনেক পজিশনে রাখার একটা ইয়ে ছিল, যারা কিউর করতো তাদেরকে, সেটা গ্রাজুয়ালি চেঞ্জেস অ্যাটিটিউডের পরিপ্রেক্ষিতে পেশেন্টস চেঞ্জের জন্য এখন পেশেন্ট ডক্টরদের যে সার্ভিস দিচ্ছেন সেই সার্ভিসটাকে বিজনেসম্যান যে যেভাবে সার্ভিস দিচ্ছেন, বিজনেসম্যানদের যে অ্যাটিটিউড তাদের বিজনেসের প্রতি ডক্টরদের পজিশনটা তারা ওই ওই পর্যায়ে নিয়ে যাচ্ছেন এবং সরাসরি বলছেন খুব কমন একটা কথা, কষায়। তো সেই যে পরিস্থিতিটা আসছে, তাদের এক্সপেকটেশন চেঞ্জের একটা পার্ট। এবং ওরা মনে করে যে তারা একটা বিজনেসম্যান, তারা ট্রিটমেন্টটাকে সেল করছেন, আমরা তাদের থেকে কিনছি। তো সেইভাবে তারা ডিল করার চেষ্টা করেন ডক্টরদের সাথে। তো পেশেন্টস এক্সপেকটেশনটা যেভাবে চেঞ্জ হয়ে আসছে, এগুলা এই সবগুলাতে যদি সামারাইজ করা যায়, তারা আসলে ওয়েল ইনফর্মড হচ্ছে তাদের বিভিন্নভাবে বিভিন্ন ওয়েবসাইট এন্ড আদার্স থেকে, ক্যাম্প থেকে, জার্নাল থেকে। এবং তারা নিজেদের বা পজিশনটা জানার, বুঝার বুঝার চেষ্টা করছে, এবং সে বুঝে ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপ কান্ট্রি বা বিভিন্ন জায়গাতে যেরকম সিচুয়েশন সেগুলো সলভ হচ্ছে, সেই সলিউশনটা সে ইনস্ট্যান্টলি তার পজিশনে থেকে, তার জিওগ্রাফিক্যাল লোকেশনে থেকে এটা সলভ করার চেষ্টা এক্সপেক্ট করতেছে, যার পরিপ্রেক্ষিতে একটা হিউজ গ্যাপ তৈরি হচ্ছে তাদের এক্সপেকটেশনের মধ্যে। So these are the changing expectation of our patients. But what about the doctor? আমাদের কি কোনো চেঞ্জ হচ্ছে, বা আমরা কি চেঞ্জ চেঞ্জ হয়েছি, বা পরিবেশ পরিস্থিতির উপর ডিপেন্ড করে আমরা কি নিজেদেরকে নতুন ভাবে, নতুন আঙ্গিকে, নতুন রোলে কি আমাদেরকে প্লেস করার চেষ্টা করছি? যেটা আমি বলছিলাম যে আদিকাল থেকে এই রিলেশনশিপটা বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে কিন্তু ট্রান্সফরমেশন হয়েছে। সেই ট্রান্সফরমেশনটার পরিপ্রেক্ষিতে পেশেন্টস এক্সপেকটেশন আমরা যেটা দেখলাম, তার পরিপ্রেক্ষিতে আমরা কি নিজেদেরকে তাদের সামনে কি ডাইরেক্ট কনফ্লিক্টে আমরা যাচ্ছি, না সেটা সলভ করার জন্য আমরা কোনো কোনো রকমের নিজেদেরকে চেঞ্জ করছি বা নিজেদেরকে তৈরি করছি। তো লেটস সি যে ডক্টরস এর এক্সপেকটেশন কোন কোন জায়গায় চেঞ্জ হয়েছে, সেটা কিছুটা কন্ট্রাডিক্ট করতে পারে। যদি কন্ট্রাডিকশন হয় আপনাদের মধ্যে, অবশ্যই আপনারা কথা বলবেন। আপনারা এখানে যখন যেখানে যেটা বলতে চান, আপনারা আনমিউট করে অবশ্যই আপনারা কথা বলবেন। আর আমি চাই যে আপনারা পার্টিসিপেট করেন, পার্টিসিপেট করলেই বরং এটা অনেক ওয়েল পার্টিসিপেটেড হবে, এবং সেটা ওয়ার্দি হবে, আমার জন্য হবে এবং আপনাদের সবার জন্য হবে। তাহলে ডক্টর কি চেঞ্জ হয়েছে কিনা, ডক্টরদের এই পরিস্থিতি তো ট্যাকেল করার জন্য তারা কি রেডি কিনা? আহ তাহলে কি আসছে যে আগে ডক্টরস অ্যাকসেপ্টেড স্লো মডেস্ট প্রফেশনাল গ্রোথ, কথাটার মানে কি? আগের দিকে ডক্টররা তাদের প্রফেশনটাকে শুধু প্রফেশন হিসেবে না নিয়ে একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি এবং মানুষের মানবতার সেবার দিকে তাদের মনোযোগটা বেশি ছিল। এবং তার পরিপ্রেক্ষিতে তাদের যে গ্রোথটা ইন রেসপেক্ট অফ অল আসপেক্ট, আপনার কোর্স বলেন, আপনার ইকোনমিক গ্রোথ বলেন, সোশ্যাল গ্রোথ বলেন, সেটা গ্রাজুয়াল ছিল, মডেস্টলি প্রফেশনাল গ্রোথ ছিল। বাট এখন আমরা আনফর্চুনেটলি এটা বলতে হচ্ছে যে ডক্টর কি চায়, কুইক গ্রোথ, কুইক মানি, কুইক ফেম। এটা কেন হয়েছে? এটা আসলে সোশ্যাল একটা আনরেস্ট আছে আমাদের দেশে এখন এক্সিস্টিং, সব আসপেক্টে এটা চলছে, অন্যান্য সেক্টরও চলছে, যার পরিপ্রেক্ষিতে ডক্টররা তো সোসাইটির বাইরে না, যার পরিপ্রেক্ষিতে ডক্টররাও সেটা চাচ্ছে। এবং সেই ইম্প্যাক্টটা কিন্তু আপনার যে যে পেশেন্ট এক্সপেকটেশনকে ট্যাকেল করা, ম্যানেজ করার জন্য যে পরিস্থিতি, সেখানে কিন্তু এটা এই কনফ্লিক্টটা তৈরি হচ্ছে। এবং এটার পরিপ্রেক্ষিতে
পেশেন্টসদের যে একটা মানসিকতা, বিজনেস, ডক্টর তার সার্ভিসটাকে বিজনেসে নিয়ে গেছে এবং সে হি সেলিং হিজ সার্ভিস, হি সেলিং হিজ ট্রিটমেন্ট, এখানে চলে যাচ্ছে। সেটা এক্সাম্পল দিয়ে বুঝাতে গেলে আসলে অনেক 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 রকমের এক্সাম্পল আসবে। আমি 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 বিশ্বাস করি আপনারা যেহেতু প্রফেশনে আছেন, আপনারা প্রফেশনে নিজেরা প্র্যাকটিস করছেন, আশেপাশে সিনিয়রদেরকে দেখছেন, এবং সেটার পরিপ্রেক্ষিতে আমরা এখানে নির্দ্বিধায় বলতে পারি আমরা খুব কুইক গ্রোথ চাই, কুইক ফেম চাই, যার পরিপ্রেক্ষিতে আমরা অনেক সময় এথিক্স, প্রফেশনালিজম বা ইন্টিগ্রিটিকে প্রাধান্য দিয়ে এগিয়ে যাওয়াটাকে আমরা সবসময় সম্ভব হয় না। আগে যেটা করা হতো যে ডক্টররা উইথ ক্লিনিক্যাল নলেজ মানে বোপন করতেন, তার ক্লিনিক্যাল নলেজটাকে বোপন করতেন, নার্চার করতেন, ক্লিনিক্যাল স্কিলকে ডেভেলপ করতেন, এনজয় দ্য ফ্রুটস, আলটিমেটলি যে ফ্রুটসটা আসতো সেটা এনজয় করতেন বাই গিভিং দ্য সার্ভিস টু দ্য পিপল। পিপল তাকে তখন গডের পজিশনে দেখতেন, সে দেখতেন যে সে আসলে ডেডিকেটেড, তার কলের মধ্যে উনি যেভাবে আমাদেরকে সার্ভিস দিচ্ছে এটা আসলে নেক্সট গড হিসেবে কনসিডার করা যায়। এখন আমরা ওই যে বললাম যে কুইক নেম এন্ড ফেম চাচ্ছে, খুব আনফর্চুনেটলি ইয়াং ডক্টররাই সোশ্যাল ইম্প্যাক্ট, আমি এটা স্বীকার করে নিয়েছি যে আসলে আমার সোসাইটিতে একটা বড় ধরনের চেঞ্জ আসছে, সোসাইটিতে বড় ধরনের অল সেক্টরে একটা চেঞ্জ আসছে, যার পরিপ্রেক্ষিতে ডক্টর সে কম্পিটিশনে ঢুকে গেছে। সে ঢুকে প্রাথমিকভাবে যেটা হচ্ছে ক্রেডিট কার্ড ইউজ করার থেকে ধরে ব্যাংক লোনের মধ্যে জড়ায় যাচ্ছে, কারণ ফ্যামিলি প্রেশার হোক বা যে কোনো পরিবেশ পরিস্থিতিতে হোক, তার একটা নতুন ফ্ল্যাট লাগবে, নতুন বিল্ডিং লাগবে, বা নতুন একটা ওই যে ফরেন ভিজিট লাগবে। এই যে এই যে কালচারটা এখন চতুর্দিকে হচ্ছে, সেও তখন নিজেকে সেখানে নিয়ে যাচ্ছে, নিয়ে যেয়ে এই যে লোনে হোক, ক্রেডিট কার্ডে হোক, সেখানে জড়াই যাচ্ছে। যার পরিপ্রেক্ষিতে রেজাল্টটা কি হচ্ছে, যে ইমব্যালেন্স অফ দ্য ফ্যামিলি, নট এনাফ অ্যাটেনশন টু দ্য চিলড্রেন। খুব বেসিক একটা জায়গাতে আমরা আমরা খুব খুব মানে সাফার করছি। আমাদের এই কুইক যে এই যে চেঞ্জটা হচ্ছে, যেটা আমরা চাচ্ছি যে সফিস্টিকেটেড ইকুইপমেন্টস টু অ্যাট্রাক্ট দ্য ক্রাউড, আমি খুব সহজে এই যে ওশেন পাড়ি দেব, এই সহজ ওশেন পাড়ি দেওয়াটা না, যেটা আমি আগে বললাম যে আমরা আসলে ডক্টরদের এইভাবে গ্রাজুয়ালি গ্রাজুয়ালি তাকে আহ, যখন গিয়েছে, যখন পেশেন্টদেরকে সার্ভ করতে পেরেছে, তখনই কিন্তু সে গডের পর্যায়ে বা কাছাকাছি যেতে পারছে। আর যখনই আমরা খুব মানে সুইফট সুইমিং এর মাধ্যমে ওশেন ক্রস করার চিন্তা করছি, তখনই আমাদের আনস্টেবল ফ্যামিলি লাইফ থেকে ধরে ফিটনেস রিয়ারিং এর ক্ষেত্রে আমাদের অনেক প্রবলেম তৈরি হচ্ছে। আমরা এর জন্য যা করি, সফিস্টিকেটেড ইকুইপমেন্ট টু অ্যাট্রাক্ট দ্য ক্রাউড, তাদের স্ট্রাগল টু পে ব্যাক লোনস, এই যে লোনটা করছি বা ক্রেডিট কার্ডের যে প্রেশার, এগুলাকে মিনিমাইজ করতে গেলে আমাকে যা করতে হয়, তখন আমি এথিক্যাল যে ব্যারিয়ারটা থাকে, এথিক্যাল যে একটা মার্জ লাইন থাকে, সেই লাইনটাকে আমি আর তখন মেনটেন করতে পারি না, আমি তখন আর সেটাকে ধরে রাখতে পারি না। সেই আগের দিনের পেশেন্টরা কিন্তু, আগের দিনের ডক্টররা কিন্তু সেরকম আমাদের এই কুইক অ্যাচিভমেন্ট বা কুইক ইয়ে হয়ে যাওয়ার জন্য কিন্তু ছিলেন না, যার পরিপ্রেক্ষিতে পেশেন্টটা ছিল খুব স্যাটিসফাইড। এবং আমার পাবলিসিটিটা, ডক্টর পাবলিসিটিটা পেশেন্টই করতেন, পেশেন্ট, এক পেশেন্ট 10 জন পেশেন্টকে বলতেন, তার ফ্যামিলিকে বলতেন, এইভাবে যে পাবলিসিটিটা হতো সেটা হয়তো প্রচন্ড রকম স্ট্রং বেজের উপরে ডিপেন্ড করে, এবং সেটাই ছিল তার একটা বড় হাতিয়ার, তার একটা বড় স্যাটিসফ্যাকশন, যে পেশেন্ট স্যাটিসফ্যাকশন অলওয়েজ গিভ ব্যাক টু হিজ মোর পেশেন্টস। কিন্তু আমরা এখন আমরা আহ সেখানে আমরা থাকতে পারি নাই। আমরা কি করছি, আমরা আমাদের পাবলিসিটির জন্য আমরা কেন ও আনইথিক্যাল কাজ নাই যা আমরা করছি না এখন। আমরা আমাদের নামের সাথে যেটা মানে মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য ফলস, মানে
ফলস ডিগ্রি থেকে ধরে আমাদের ফলস ক্রেডেনশিয়াল থেকে ধরে যত কিছু আমরা পারি সবকিছু আমরা এখানের মধ্যে অ্যাড করার চেষ্টা করি, অনলি পেশেন্টকে মিসগাইড করার জন্য। কারণ পেশেন্টরা ওই যে এক্সপেকটেশনের মধ্যে সে দেখছে যে এই ডিগ্রি ওই ডিগ্রি থাকতে তার ইয়া হয়, ভালো ডক্টর, প্রফেসর, ভালো ডক্টর, এইসব আমরা আমার উপরে আর সেই আস্থাটা রাখতে পারছি না যে আমি পেশেন্টকে স্যাটিসফাই করার জন্য আমার যে ক্লিনিক্যাল স্কিল, আমার যে কনসালটেশন স্কিল, আমার যে নিজস্ব প্রফেশনালিজম, সেটা দিয়ে আমি পেশেন্ট স্যাটিসফাইড করবো। আমি পেশেন্ট স্যাটিসফাইড হলে আমি আমার পাবলিসিটি অন প্রপার এন্ড স্ট্রং হবে। সেখানে আমরা আর এখন থাকার মতো মন মানসিকতা অথবা আমাদের নলেজ সেখানে আমরা নাই। আমরা আমরা খুব কুইক ইয়ে করতে চাই বিভিন্ন রকমের এর মাধ্যমে। এখানে কিছু আছে আননেসেসারি আনএথিক্যাল বার্ডেন, আমার নামের পিছনে কত এ টু জেড কত কিছু আমি লাগাতে পারি, সেইটা দিয়ে আমি মানুষকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করি। দিস হ্যাজ বিকাম অ্যানাদার ফেলাসি ইন আওয়ার প্রফেশন, যে আমরা আমরা তখন আমার নিজের প্রফেশনালিজমকে ইগনোর করে অন্যভাবে অন্য ওয়েতে আমরা পেশেন্টদেরকে কাছে আনার চেষ্টা করি, পাবলিসিটি করার চেষ্টা করি। তো এটাতে কি হচ্ছে, আলটিমেটলি পেশেন্ট ডক্টর কি কমার্শিয়াল হয়ে যাচ্ছে? অবশ্যই সে কমার্শিয়াল হয়েছে। পেশেন্ট বিকাম ডিমান্ডিং কাস্টমার, টাচি ইগোইস্টিক। আমরাও তাদের সাথে তাল মিলিয়ে আমরা ঠিক তাদের সাথে তাদের ওয়েতে ওইভাবে আমরা চলে যাচ্ছি, আমরা আরো বেশি কমার্শিয়াল হয়ে যাওয়ার চেষ্টা করছি। তো এখন এই যে আমরা এই চেঞ্জিং সিনারিওতে আমরা কি দেখছি? আমরা দেখছি যে চেঞ্জ উভয় পক্ষে হয়েছে। পেশেন্টসদের যেরকম এক্সপেকটেশন বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স হয়েছে সোশ্যাল বিভিন্ন ইয়ের মাধ্যমে, ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল বিভিন্ন ইনফ্লুয়েন্সে ডক্টরসরাও সেখানে সেইভাবেই সেই নেগেটিভ ওয়েতেই তারাও ইনফ্লুয়েন্সড হয়েছে এবং তারাও চেঞ্জ হয়েছে। তাহলে এখানে আমরা কি একজন আরেকজনকে দোষারোপ করতে পারি যে হু চেঞ্জ ফার্স্ট? আমরা কি বলবো যে না আমরা আমরা চেঞ্জ হয়েছি বিকজ পেশেন্ট চেঞ্জ হয়েছে এর জন্য আমরা চেঞ্জ হয়ে গেছি? ডিড পেশেন্ট চেঞ্জ বিকজ উই চেঞ্জ? অথবা পেশেন্ট বলতে পারে তারা চেঞ্জ হয়েছে দেখে আমরা চেঞ্জ হয়েছি। কে চেঞ্জ হয়েছে হয়েছে ফার্স্ট? এইটা এই কোশ্চেন আজকের না, এই কোশ্চেন অনেক আদিকালের কোশ্চেন, অনেক আদিকালের কোশ্চেন। মুরগি আগে নাকি ডিম আগে? তাহলে দেখেন এই ওরিনেসটার জন্য, এই বার্ডেনটার জন্য আলটিমেটলি আমাদের একটা তো সলিউশন আসতে হবে। সিম্পল প্র্যাকটিক্যাল সলিউশনটা কি? আমরা জানি যে মুরগির জন্য যেরকম ডিম দরকার, ডিমের জন্য মুরগি দরকার। ডিম যদি তা না দেয় তাহলে মুরগি তাহলে হবে না, মুরগি মুরগি আবার মুরগি যদি না হয় তাহলে ডিম আসবে না। মানে প্রশ্নের সলিউশনটা তো আর এইভাবে হয় না। অবশ্যই পরস্পর পরস্পরের জন্য একটা নির্ভরযোগ্য একটা স্থান, আস্থার জায়গা থাকতে হবে যেখানে তারা একসাথে কাজ করতে হবে। আমাদের কি করতে হবে? আমাদের লং টার্ম সিনসিয়ার রিলেশনশিপ তৈরি করতে হবে পেশেন্টস as well as with their families। কিভাবে? পেশেন্টস একটা এক্সপেকটেশনটা মাল্টি মাল্টি লেভেলে মাল্টি লেয়ারে যাচ্ছে। প্রত্যেকটি স্টেপে তাদের আমি বর্ণনা করেছি যে তাদের এক্সপেকটেশন বিভিন্নভাবে বাড়ছে। সেখানে আমাকে যদি আমার পজিশনকে ক্লিয়ার করতে চাই তাহলে পেশেন্টকে আমার কার্যকলাপ, আমার প্রফেশনালিজম, আমার যে অ্যাক্টিভিটিস এভরিথিং পেশেন্টের ল্যাঙ্গুয়েজে, পেশেন্টের জায়গায় বসে পেশেন্টের সাথে তার 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 আমি আমার কার্যাবলীগুলো তার সাথে শেয়ার করতে হবে, তার সাথে এক্সপ্লেন করতে হবে, এবং প্রথমেই তাকে শুনতে হবে তার কথা এবং তারপরে তাকে এক্সপ্লেন করতে হবে। এই এক্সপ্লেনেশনের মধ্যে সবসময় ট্রান্সপারেন্সি থাকতে হবে। এই ট্রান্সপারেন্সিটার মধ্যে হলো মনিটরি ট্রান্সপারেন্সিটা ভেরি ইম্পর্টেন্ট। আমরা তাকে তার যে পজিশনটা ইয়েটা তার তার সাথে আমরা সেইভাবে এক্সপেকটেশনটা ইয়ে করতে পারছি, মনিটরি যে ব্যাপারটা জড়িত আছে সেটাকে আমি তাকে তার মতো করে বোঝাতে পারছি কিনা এবং সে তার তার পজিশনে সে বুঝতে পারছে কিনা। আর পেশেন্টের এক্সপেকটেশনে সিম্পল আনকমপ্লিকেটেড পেশেন্ট যদি হয়, পাশে পেশেন্টদেরকে তাদের অনেক মিনিমাম পসিবল
ইনভলভমেন্টের মাধ্যমে তাকে সার্ভিস দেওয়া। এবং আমরা যারা জিপি করব, আমাদের যে লেভেল আছে আমরা আমাদের লেভেলটা বোঝার চেষ্টা করা, এবং একটা স্টেজে যখন রেফারাল লাগবে তখন আমরা রেফার করি, ইগোইস্টিক ফিলিংসে যাতে আমরা এটাকে ডিলে না করি, সে ব্যাপারগুলো কিন্তু আমাদের জানতে হবে। এবং আমাদের ডক্টর পেশেন্ট রিলেশনশিপের একটু বাইরে যদি আমি চিন্তা করি, আমাদের কাস্টমার্স আসলে কারা? আমরা এতক্ষণ চিন্তা করলাম যে ডক্টর পেশেন্ট রিলেশনশিপ, আমি আমার ডক্টর এবং আমার পেশেন্ট এই রিলেশনশিপে ইমপ্রুভ করলেই আমার সব প্রবলেম সলভ হয়ে যাবে। অ্যাকচুয়ালি কিন্তু তা না। আমাকে চিন্তা করতে হবে পেশেন্টের সাথে যেরকম আমি রিলেশনশিপ ইমপ্রুভ করব, ডেভেলপ করার চেষ্টা করব, এই কাস্টমারদের মধ্যে কিন্তু পেশেন্টের পাশাপাশি আরো যারা আছে তাদেরকেও কিন্তু তাদের সাথে কিন্তু আমাদের ডিলিংস, আমাদের এমপ্যাথি, আমাদের লিসনিং পাওয়ার, কমিউনিকেশন, এভরিথিং কিন্তু ডেভেলপ করতে হবে। তারা পেশেন্টের যে ক্লোজ রিলেটিভ ফ্রেন্ডস আছে তাদের সাথে, আমাদেরকে যারা রেফারেল করে, রেফারেল ডক্টরদের সাথে, পিপল হু মোটিভেটেড দি পেশেন্টস টু ভিজিট আস, দ্যাট ইজ স্যাটিসফাইড পেশেন্টস। আমি যেটা আগে বলছি যে স্যাটিসফাইড পেশেন্ট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ইন আওয়ার প্রফেশন। তো তারা যারা পেশেন্ট পাঠাচ্ছে তাদের সাথে আমাদের কমিউনিকেশন, কানেকশন, কানেক্টিভিটি থাকতে হবে। এন্ড সবচেয়ে বড় জিনিস হলো আওয়ার ওন স্টাফ। আমি আমার চেম্বারে বসে আছি, আমি আমার রুমে বসে আছি, পেশেন্ট তো আমার কাছে ফার্স্ট আসছে না। পেশেন্ট আসছে হলো প্রথমে যার সাথে দেখা হচ্ছে, প্রথমে যার সাথে সে ইন্টারাকশন হচ্ছে, সেখানে সে কিরকম বিহেভিয়ার পাচ্ছে, সেখানে সে কিরকম এনভায়রনমেন্টে এসে পড়ছে, সেটাকে এনশিওর করার দায়িত্ব কিন্তু আমাকে নিতে হবে। না হলে কিন্তু আমি যে এত কিছু ভালো করার চেষ্টা করছি, আমার এই ভালো তো আমার এই ওভারঅল যে কমিউনিকেশন আর কানেকশন, এগুলো কিন্তু আর ওরকম ভাবে কাজ করবে না। সো আমার এখানে রিসেপশনে কে আছে, আমার এখানে রেজিস্ট্রেশন কে করছে, আমার এখানে কনসালটেশনের জন্য আহ, আমার এখানে যখন আসছে, তারপরে ইনভেস্টিগেশন আমি কার কাছে পাঠাচ্ছি, আমার এখানে অ্যাডমিশন যদি কোনো হসপিটাল লাগে সেখানে, ওয়ার্ড, ওটি, পোস্ট অপারেটিভ, কাউন্সিলিং এন্ড এভরিওয়্যার, যত জায়গায় পেশেন্ট ইন্টারাকশন হবে প্রত্যেকটা জায়গাতেই আমাদের এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, পেশেন্ট সেন্টার সার্ভিস যেটাকে আমরা বলি, সেই সাইকেলটাকে আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমি শুধু ভালো ব্যবহার করলে হবে না, আমার এই পুরো সাইকেলের মধ্যে যত জায়গাতে পেশেন্ট ফেসিং সার্ভিস আছে, পেশেন্ট যত জায়গায় যাবে, পেশেন্ট সেন্টার সার্ভিসটা এনশিওর হচ্ছে কিনা সব জায়গায়। সো ফাইনালি আমার এফসিপিএস, আমার এমআরসিইউজি, আমার এফআরসিএস, এমএস অথবা ডিপ্লোমা যাই আমার থাক না কেন, এটা আসলে বড় জিনিস না। আমার সামনে যিনি বসে আছেন, আমার সামনে আমার সাথে যিনি কথা বলছেন, আমার সাথে কমিউনিকেশন করছেন, আমি কতটুকু কমিউনিকেশন করতে পারছি তার সাথে, আমি কতটুকু কাউন্সিলিং তার সাথে দিতে পারছি, এবং তাকে আমি কতটুকু কনভিন্স করতে পারছি, সেটাই হবে বড়। এখানে বড় বড় ডিগ্রি A to Z বিভিন্ন জিনিস অ্যাড করে আমরা আসলে বড় কোনো বেনিফিট পাবো না, যতক্ষণ না আমরা আমাদের নিজস্ব প্রফেশনালিজমের মাধ্যমে ক্লিনিক্যাল রেজাল্ট, সিনসিয়ারিটি, কম্পেশন, অ্যাফোর্ডেবল কস্ট এইগুলোর মাধ্যমে যতদিন না আমরা পেশেন্টের কনফিডেন্স এবং পেশেন্টদের ট্রাস্ট আমরা অর্জন করতে পারছি। আমাদের অ্যাটিটিউড, আমি সকালে বলছিলাম যে আমরা শুধু নলেজ এন্ড প্রসিডিউর শিখি না, আমরা এটা ফ্যামিলি মেডিসিন আমরা অ্যাটিটিউড শিখি, একটা সফট স্কিল। এটা আমরা আপনার চেষ্টা করব আমাদের এই টোটাল কোর্সের মধ্যে আপনাদেরকে এটার উপরে বিভিন্নভাবে আপনাদেরকে জানানো এবং আপনাদের বোঝানো। দিস উইল গিভ আস হ্যাপি স্যাটিসফাইড পেশেন্ট। যখনই আমরা এটা করতে পারবো তখনই আমরা স্যাটিসফাইড পেশেন্ট পাবো, এবং এবং আমাদের কোয়ালিটি তখনই মেনটেন হবে যখন আমরা অ্যাটিটিউডকে আমাদের ফ্যামিলি মেডিসিন স্ট্যান্ডার্ডে আমরা নিয়ে আসতে পারবো। তো ইন ব্রিফ সামারিতে আমি যদি বলতে চাই, আমরা আসলে রিমেডিটা কি, রাস্তা কি, আমরা আমাদের যে এই যে এত কিছু বললাম, এক্সপেকটেশন চেঞ্জ হয়েছে, বিভিন্ন রকম চেঞ্জ হয়েছে, আমরা একটা ভালনারেবল সিচুয়েশনে আছি, সেখান থেকে উত্তরণের জন্য যদি আমি সামারি করি টোটাল ব্যাপারটাকে যতক্ষণ বললাম, এখানের মধ্যে আমরা কি করতে হবে, ব্রিঙ্গিং ব্যাক দ্য প্রাইমারি কেয়ার সিস্টেম লাইক ফ্যামিলি ডক্টরস এন্ড দ্য মোর জেনারেল ফিজিশিয়ানস। সকালে আমি কিছুটা বলার চেষ্টা করছি যে আসলে সারা বিশ্বেই আপনার প্রাইমারি কেয়ার স্ট্রেন্থিং এর মাধ্যমে আমরা জানি যে তিনটা টায়ারে হেলথ কেয়ার ডেলিভারি হয়, একটা হলো প্রাইমারি, একটা সেকেন্ডারি, একটা টারশিয়ারি।
প্রাইমারি কেয়ার হলো ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন যদি মানে স্ট্যান্ডার্ড না থাকে, স্ট্রং না থাকে, রিলায়েবল না থাকে, তাহলে সেকেন্ডারি টারশিয়ারি কাজ করবে না। না করার পরিপ্রেক্ষিতে কি হচ্ছে, প্রাইমারি কেয়ার থেকে সব পেশেন্ট আপনার সেকেন্ডারি কেয়ারে চলে যাচ্ছে বা টারশিয়ারি কেয়ারে চলে যাচ্ছে। আলটিমেটলি অল দ্য টারশিয়ারি, সেকেন্ডারি এন্ড টারশিয়ারি কেয়ার হসপিটালস আর ওভারবার্ডেন্ড, especially in our country is the very evident, and specialist doctors has become the overcrowded তাদের চেম্বার গুলো। কারণ আমরা প্রাইমারি কেয়ারে প্রপারলি আমরা স্ক্রিনিং করতে পারছি না, প্রপারলি মানে গেট কিপিংটা করতে পারছি না। তো আমাদের এই প্রাইমারি কেয়ার সিস্টেমটাকে আমাদের ফ্যামিলি মেডিসিন স্পেশালিস্ট, দ্যাট ইজ দ্য ফ্যামিলি ডক্টরস ইনভলভমেন্টের মাধ্যমে আমরা প্রাইমারি কেয়ারটাকে দেওয়ার চেষ্টা করতে হবে। সেই সিস্টেমে আমাদের যেতে হবে। আমরা আশাবাদী সেখানে আমাদেরকে সরকারও সেভাবে চেষ্টা করছেন এখন। ইন্ট্রোডিউসিং কমিউনিকেশন স্কিল ইন দ্য মেডিকেল কারিকুলাম, আমাদের এখানে খুবই গ্যাপ। আমাদের মেডিকেল কারিকুলামে এগুলো অনেক লেফটস আছে, সেখানে আমাদের এগুলা ইনভলভ করে আমাদেরকে তৈরি করতে হবে আমাদের স্টুডেন্ট লাইফ প্রথম থেকে, এবং সেটাকে আমরা নার্চার করা, আমাদেরকে আরো আরো সফিস্টিকেটেড করা, রিফাইন করার কাজটা আমাদের প্রতিদিনই করতে হবে। এটার জন্য কি করতে হবে, আমাদের কমিউনিকেশন ওয়ার্কশপ ফর প্র্যাকটিসিং এস্টাবলিশিং দ্য ক্লিনিশিয়ানস, আমরা আমাদের এখানে এটার কয়েকটা প্র্যাকটিস করব। সেই প্র্যাকটিসের মাধ্যমে আমরা কমিউনিকেশন স্কিল, কনসালটেশন স্কিল, কাউন্সিলিং স্কিল এগুলো আমরা কিভাবে বাড়াতে পারি সেটা আমরা চেষ্টা করব। and ট্রিটিং পেশেন্ট এজ দ্যার ওন কিড, নিজের নিজের আত্মীয় স্বজন। আমি আমি যেটা আশা করি আমার মার জন্য, আমার বাবার জন্য, আমি যাতে সেইটাই আমার সামনে যে পেশেন্ট আছে তাকে আমি দেওয়ার চেষ্টা করি, এবং সবসময় পেশেন্টের একটা রেসপেক্টফুল সিচুয়েশনে তাকে চিন্তা করতে হবে। স্পেন্ডিং টাইম এফেক্টিভলি বাই মেকিং পেশেন্টস ইকুয়াল পার্টনার টু ডিসিশন মেকিং, এটা আমি বলছি যে তাকে পার্টনার হিসেবে ডিসিশন মেকিং এর মধ্যে ইনভলভ করাতে হবে। আর সবচেয়ে বড় যে ইয়েটা, সকালে আমাদের বিসি স্যার আপনাদেরকে বলছেন যে লিসেনিং ভেরি ইম্পর্টেন্ট অ্যাটিটিউড, ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টার ফর এ জিপি or all doctors, but especially for GP, listening is a very important issue and element. So listening should be first, and we should listen to patient first. And patient আমাদের ওপেন হতে হবে, অনেস্ট হতে হবে, মিস্টেক্স হলে আমাদেরকে সেইভাবে বলতে পারা সাহস থাকতে হবে। অ্যাটিটিউড টু দ্য and moving away from doctors centered approach and putting the patient first and foremost when providing the care. A doctor centered approachটা very important. এখন আসেন, আমার একটা পার্ট এখানে আমি কথা বললাম, আমার এখানে পার্টিসিপেন্টস 14, ভেরি গুড। আপনারা 13 জনই আছেন। আমাকে এখন এতক্ষণ যে কথা বললাম সেটার পরিপ্রেক্ষিতে আপনাদের কিছু কথা আমি শুনতে চাই। আপনাদের নিজস্ব ভিউ কি আছে এটার উপরে, আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি কিনা, আমাদের যে এক্সপেকটেশন, পেশেন্টস এক্সপেকটেশন, সেগুলো ম্যাচ করার জন্য যে রোডম্যাপ বা যে রেমেডি আমি বলার চেষ্টা করছি, সেটা কি আমরা অ্যাপ্লিকেবল বা অ্যাপ্লাই করার মতো পরিস্থিতি আছে কিনা, বা সেটার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর জন্য। আপনাদের পক্ষ থেকে আমি একটু জানতে চাই, আমার ডক্টর পেশেন্ট রিলেশনশিপে যে কথাগুলো বলছি তার উপরে আপনাদের কোনো এডিশন আছে কিনা, কোনো কমেন্টস আছে কিনা, বা আপনাদের পক্ষ থেকে কোনো কোশ্চেন আছে কিনা। জি প্লিজ। কথা না বললে তো বুঝবো যে আসলে কোনো কিছুই বুঝাইতে পারলাম না আপনাদেরকে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কে? ডক্টর আনোয়ার। হ্যাঁ, আনোয়ার ফারুক, প্লিজ। জি স্যার, এই ডক্টর পেশেন্ট রিলেশনশিপের একটা জায়গাতে স্যার, যেটা যে আগের সময় এবং এখনকার সময় একটা কর্পোরেট কালচারে যেটা এখন প্রাধান্য দেখা যাচ্ছে, কর্পোরেট কালচারে স্যার একটা আহ, ইয়ে হলো যে মার্কেটিং করার একটা ব্যাপার স্যাপার চলে আসছে। এই মার্কেটিং এর ব্যাপারটা স্যার এখন যেটা হচ্ছে যে স্যার, মানে কার ইনস্টিটিউটে কতজন স্পেশালিস্ট ডক্টর বসছেন, ডিফারেন্ট কাইন্ড অফ স্পেশালিস্ট, এইটা একটা মার্কেটিং এর একটা বড় পার্ট হয়ে গেছে। এই জায়গাতে স্যার আমার কোশ্চেন হলো যে আমরা যেটা চিন্তা করতেছি যে আমাদের দেশের জন্য যে ফ্যামিলি মেডিসিন
প্রাইমারি হেলথ কেয়ার লেভেল থেকে যেটাকে শুরু করে, এই জায়গাটাতে নিয়ে আসা স্যার কিভাবে সম্ভব? এটা তো মানে আসলে কি এটা কি এটা অসম্ভব ব্যাপার কিনা স্যার, মানে যে অবস্থানে চলে আসছে ভেরি গুড, স্যার, থ্যাংক ইউ তো ভেরি মাচ। বুঝতে না, আমি বুঝতে পারছি। আমি আমি সেটার রিমেডির মধ্যে ফার্স্ট যে সলিউশন দিয়েছি, সেই সলিউশনটা হলো আপনার কথা, যে প্রাইমারি কেয়ার কে স্ট্রেনথেন করা ফ্যামিলি ডক্টরসদের মাধ্যমে। আসলে আমরা যদি এখানে না যাই তাহলে আমরা পিছিয়ে যাব। আমরা পিছিয়ে যাচ্ছি। আমি সারা বিশ্বের কথা যদি বলি, সারা বিশ্বে যেভাবে প্রাইমারি হেলথ কেয়ারটাকে স্ট্রেনথেন করেছে এবং তারা প্রাইমারি কেয়ারের মাধ্যমে হেলথ কেয়ার ডেলিভারি দিচ্ছে, ফ্যামিলি মেডিসিনকে একটা ইন্ডিপেন্ডেন্ট সাবজেক্ট হিসেবে স্পেশালিস্ট ফ্যামিলি মেডিসিন থেকে ফ্যামিলি ডক্টর অথবা ফ্যামিলি ফিজিশিয়ান বলছেন, এবং অন্যান্য স্পেশালিস্টদের সম মর্যাদা দিয়ে, অন্যান্য স্পেশালিস্টদের মতো সম স্যালারি বা অন্যান্য যেসব সুযোগ সুবিধা আছে সবকিছু দিয়ে তারা ওনারা তাদের হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেমটাকে তৈরি করেছেন, যার পরিপ্রেক্ষিতে তাদের একটা স্টেবল হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম আছে এবং সেখানে মানুষের স্বাস্থ্য সেবাটা একটা উন্নত পর্যায়ে আছে এবং তারা তা নিয়ে অত্যন্ত সন্তুষ্ট, পেশেন্টরা সন্তুষ্ট, তাদের আউটকাম অনেক ভালো। এবং সর্বোপরি হলো যে একটা কন্ট্রাডিক্টরি ব্যাপার হচ্ছে যে তাদের হেলথ কেয়ার এক্সপেন্ডিচার কিন্তু কমে যায় আপনি যদি হেলথ কেয়ার প্রাইমারি হেলথ কেয়ার কি স্ট্যান্ডার্ড করেন। যা কেন আশ্চর্য বললাম যে কন্ট্রাডিক্টরি, এই জন্য বললাম যে যেখানে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলাই কিন্তু এখানে এটাকে আগে অ্যাডপ্ট করা উচিত ছিল। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যদি এই ফ্যামিলি মেডিসিনকে এমফাসাইজ দিত, ফ্যামিলি ডক্টরস তৈরি করতে পারতো অনেক সাফিসিয়েন্ট পরিমাণে, তাদের কিন্তু হেলথ কেয়ার এক্সপেন্ডিচার অনেক কমে যেত। তাদের যে এখন যে কেওয়াসটা চলছে, একটা মানে অবিশ্বাসের একটা এনভায়রনমেন্ট এনভায়রনমেন্ট চতুর্দিকে আছে। ডক্টরদের উপরে খুব বেশি মানে আক্রোশ থাকে পেশেন্টদের জন্য। এই জিনিসগুলো কিন্তু অনেক সলভ করতে পারতো আমাদের প্রপার রেফারেল সিস্টেম তৈরি করে। প্রপার রেফারেল সিস্টেম তৈরি করতে হলে প্রাইমারি কেয়ারকে স্ট্রেনথেন করতে হবে। এবং আমাদের দেশে কারা প্রেসক্রিপশন করতে পারবে এখন পর্যন্ত ও, সেটা ইমপ্লিমেন্টেশন হয় নাই। বাট যদিও আমাদের রুলস রেগুলেশন আছে যে কারা প্রেসক্রিপশন করবে, কাদের প্রেসক্রিপশনে ওষুধ দিতে পারবে, অ্যান্টিবায়োটিক কে লিখবে, অথবা মানে ফার্মেসি কে তৈরি করে মানে এস্টাবলিশ করবে, এবং ফার্মেসি একটা মানে চালাতে হলে কি কি ম্যান পাওয়ার লাগবে, ফার্মাসি সহ কি কি ম্যান পাওয়ার লাগবে, কি কি আইডিয়াল সিচুয়েশন পরিস্থিতি মেনটেন করে একটা করতে হবে। একটা ল্যাব দিতে গেলে কি কি ক্রাইটেরিয়া দেখে একটা ল্যাবকে চালাতে হবে, এবং সেই ল্যাবের জন্য কি কি মনিটরিং কিভাবে করবে, একটা ক্লিনিক করতে গেলে কি করতে হবে, একটা হসপিটাল করতে গেলে কি করবে, প্রত্যেকটা জিনিসে কিন্তু পিন পয়েন্ট করার রুলস রেগুলেশন আছে, আপনারাও জানেন। বাট আমাদের প্রবলেমটা কি হচ্ছে, আমাদের প্রবলেমটা হচ্ছে আমরা ইমপ্লিমেন্টেশনের পার্টটা আমরা প্রচন্ড রকম দুর্বল হওয়াতে আমাদের এই জিনিসগুলো কাজ করছে না। এবং সর্বোপরি হলো আমাদের আমি আপনাদেরকে বলি, আমি ফ্যামিলি মেডিসিন এফসিপিএস করছি 2009। তার অর্থ হলো আমি আহ, আহ, এত বছর যাবত আমি বিসিপিএস এ আছি এবং তাদের সাথে কাজ করছি ফ্যামিলি মেডিসিনটাকে আপনাদের মধ্যে পপুলারাইজ করার জন্য, হেলথ কেয়ার পলিসি মেকিং যারা আছেন তাদের কাছে নিয়ে যাওয়ার জন্য, তাদের সাথে কাজ করার জন্য। ইমপ্রুভমেন্ট খুবই স্লো, ইমপ্রুভমেন্ট অত্যন্ত স্লো। এবং সেই স্লোটার পিছনে আমি বলবো যে আমাদের সাধারণ পপুলেশনের যেরকম একটা নেগেটিভ অ্যাটিটিউড আছে যে আমি কিছু হলে হেডেক হলে নিউরোলজির কাছে যাব, চোখে কোনো প্রবলেম হলে আই স্পেশালিস্টের কাছে যাব। এই স্পেশালিস্ট এর কাছে সরাসরি যেতে পারার যে সহজ আহ, পথটা বাংলাদেশে আছে পেশেন্টের পক্ষ থেকে, সেটা যেরকম একটা আমাদের বড় ব্যারিয়ার। তার পাশাপাশি আমাদের কিন্তু এই ডক্টরদের অন্য স্পেশালিস্টরা ফ্যামিলি মেডিসিন স্পেশালিস্টদেরকে সহজে তাদেরকে, বা আমরা এতদিন যেটাকে জিপি বলতাম, আমরা এখন বলছি যে জিপিটা যেহেতু আন্ডার এস্টিমেটেড অথবা মানে প্রেস্টিজিয়াস একটা শব্দ না, সেটাকে চেঞ্জ করে ফ্যামিলি মেডিসিন ডক্টর অথবা ফ্যামিলি মেডিসিন স্পেশালিস্ট হিসেবে নাম দেওয়া যায় কিনা সেটা। তো সেখানে তারাও কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করার মন মানসিকতা এখনো তৈরি হয়নি। তো এটা সরাসরি তাদেরকে দোষ দেওয়া যায় না, জেনারেল পপুলেশনকে দোষ দেওয়া যায় না। ওভারঅল যে একটা রুটম্যাপ সরকারের পক্ষ থেকে দরকার ছিল, যে একটা আমাদের ইমপ্লিমেন্টেশন করার জন্য যে যে সব রুলস রেগুলেশন গুলো বললাম, ইমপ্লিমেন্ট করার জন্য যে মনিটরিং এর সেল দরকার ছিল, যে স্ট্রং পার্টটা নেওয়ার উচিত ছিল,
সেগুলো লেকিং হওয়ার জন্য আজকে কিন্তু আমাদের এই পরিবেশ এবং পরিস্থিতি। এবং প্রত্যেকটা জিনিস আমি যত জায়গায় যত গুলা কথা বললাম, চেঞ্জিং সিনারিও গুলা, প্রত্যেকটা সিনারিও চেঞ্জ করা সম্ভব শুধু আমাদের প্রাইমারি কেয়ারকে স্ট্রেনথেন করে, আমাদের ফ্যামিলি মেডিসিনের মাধ্যমে প্রাইমারি কেয়ারটাকে, ফ্যামিলি মেডিসিন স্পেশালিস্টের মাধ্যমে প্রাইমারি কেয়ারটাকে ডেলিভারি করা। সেটা যদি সম্ভব হয় তাহলে আমাদের এই যে সারা বাংলাদেশের যে কোয়াকদের দৌরাত্ম্য বা অন্যান্য হিলারদের যে দৌরাত্ম্য, সেগুলো আসলে কমে যাবে এবং কমতে বাধ্য। কারণ সারা বিশ্বে এটা প্রুভ করে দিয়েছে, আমাদের সামনে কিন্তু অনেক উদাহরণ আছে। অস্ট্রেলিয়া বলেন, কানাডা বলেন, আমাদের ইউকে বলেন, ইউরোপিয়ান কান্ট্রি বলেন, সব জায়গায় তো এটা এস্টাবলিশড। সো আমরা তো এটাকে নতুন করে তৈরি করব না, এটা অলরেডি এস্টাবলিশড একটা সিস্টেম। সেই সিস্টেমটাকে আমরা অ্যাডপ্ট করবো এবং সেখানে কিন্তু আমাদের আহ আমাদের আমাদের দুর্বলতাটা, যে আমরা ওখানে যেতে চাচ্ছি না, যেভাবে আমাদের এটাকে অ্যাডপ্ট করার দরকার ছিল সেভাবে আমরা করছি না। তো আমরা আশাবাদী, আমরা আশাবাদী। ডক্টর মোহাম্মদ আনোয়ার ফারুক, আপনি থ্যাংক খুব ইউ স্যার। ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট একটা ইস্যু নিয়ে আসছেন। আসলে আমরা সেখানেই যেতে চাই। And আপনারা যারা ফ্যামিলি মেডিসিন নিয়ে কাজ করতে চান, আপনাদেরকে নিয়ে আমরা এই মুভমেন্টে জড়িত হতে চাই। আমরা আমরা আমাদের প্ল্যাটফর্মে আপনারা আসছেন, আপনারা 4th ব্যাচ, এর আগে 3 ব্যাচের সবার সাথে আমাদের একটা গ্রুপে যোগাযোগ আছে, আমরা সবাই মিলেই আমরা কাজ করবো ইনশাল্লাহ। তো আমরা আশাবাদী যে আমরা এই চেঞ্জটা আসতে হবে আমাদের দেশে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আমাদের আর কেউ কোনো কথা বলবেন কিনা? আমি কি বাই নেম খুঁজবো? কথা বলতে হবে তো। জনাব আব্দুল কুদ্দুস সাহেব, আপনি আপনি তো মাশাআল্লাহ যথেষ্ট সিনিয়র মনে হচ্ছে। আপনি এখন কোথায় আছেন ডক্টর কুদ্দুস? আপনি একটু আনমিউট করতে হবে, একটু আনমিউট করে কথা বলেন। জি বলেন। দিনাজপুর? মাশাআল্লাহ, অনেক 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 দূর থেকে। কোথায় কাজ করছেন আপনি? আব্দুর রহিম মেডিকেল কলেজ। ও, কি হিসেবে আছেন? জি। আচ্ছা, আপনার কানেকশনটা একটু ডিস্টার্ব করছে। তো ভেরি গুড। আপনার আপনার আমাদের গত কোর্স ইয়াতে আমাদের সেশনে একজন ছিলেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন বিএসসিএম। অনেক সিনিয়ররা অনেক ইন্টারেস্টেড হচ্ছেন ফ্যামিলি মেডিসিন সম্পর্কে জানতে, এবং সেই হিসেবে আসছেন আপনিও। যথেষ্ট সিনিয়র আপনি। আমি এতক্ষণ যে কথা বললাম, আপনি 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 যদি একটু সুন্দর করে আপনার কমেন্টস দিতে পারেন, বা আপনার কোনো কোশ্চেন থাকলে সেটা বলতে পারেন। জি ডক্টর আব্দুল কুদ্দুস, আমি সরি যে আমি আসলে ভালো করে আপনার কথা শুনি নাই কানেকশনের জন্য। আপনি কি আমার সব কথা শুনতে পারছেন? আচ্ছা, ভেরি গুড, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি আমি জানি না কি কারণে আপনার এদিকে যে কথাটা বলছেন এটা সব প্রপারলি আসতেছে না। আমি যতটুকু খন্ড খন্ড কথার মধ্যে আমি বুঝতে পারলাম যে আসলে পেশেন্ট কনসালটেশনে অনেক সময় একজনকে বেশি সময় দিলে আরেকজন অসন্তুষ্ট হয়, আবার আরেকজনের সময় না দিলে সে আবার বাইরে গিয়া দুর্নাম করে। এরকমই একটা কিছু না। আসলে আসলে কনসালটেশন স্টাইলটা হলো পার্সন টু পার্সন ভেরি করবে। সবকিছু দিয়ে সবকিছু আমরা যা বলবো সবকিছু সবাই যে একই রকম ভাবে ফিট করতে পারবেন তা না।
পরিবেশ পরিস্থিতির উপর ডিপেন্ড করে আপনাদেরকে অনেক কিছু করতে হবে, পেশেন্স লোডের উপরে অনেক কিছু আমাদেরকে স্যাক্রিফাইস করতে হয়। কোনো কোনো ইনস্টিটিউশনে যদি অনেক বেশি পেশেন্ট থাকে, ইউজুয়ালি আমরা কি বলি, ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যান্ডার্ড 25 থেকে 30টা রোগী দেখা। আমরা যদি এরকম 70-80টা রোগী দেখা শুরু করি, তাহলে কিন্তু আমরা আমাদের যে ইয়েটা যেভাবে আমরা আসলে দেখতে চাচ্ছি, ওইভাবে দেখাটা আমাদের জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যায়। তো আমাকে আসলে ওই জিনিসগুলো সব কনসিডার করতে হবে, এবং সেইভাবে আমাকে আইডিয়াল পরিবেশ পরিস্থিতি না থাকলে আমি সবসময় যে আমি পেশেন্ট সেন্টার সার্ভিসটা প্রপারলি দিতে পারবো, সেটাও খুব ডিফিকাল্ট হবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, এটা 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 খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন করার জন্য। আমি দেখছি আমাদের ডক্টর এম ওসমান গনি কিছু বলার জন্য হাত রেজ করছে, প্লিজ ডক্টর ওসমান। থ্যাংক ইউ কবির ভাই। আমি লার্নার হিসাবে জয়েন করলাম। থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। ওনাদের থেকে একটু সময় নিয়ে নিলাম, আসলে ওনারাই কথা বেশি বলা দরকার ছিল। যতটুকু পারি চেষ্টা করছি শোনার জন্য, মানে আমার জিনিসটা শেয়ার করার ইচ্ছাতে, কিন্তু 1 মিনিট 2 মিনিট একটু বলি। যেমন আমরা আমাদের যে পেশেন্ট আছে তাদেরকে কিভাবে আমরা ভাবি, আমরা তাদেরকে একজন কাস্টমার হিসেবে ভাবি, যেমন দোকানদার কাস্টমার হিসেবে ভাবেন, নাকি আমরা একজন ক্লায়েন্ট হিসাবে ভাবি? কাস্টমার ক্লায়েন্ট হয়তো কাছাকাছি শব্দ। আর আরেকটা হলো হিউম্যান কাউন্টার পার্ট, যে একজন মানুষ হিসাবে ভাবি। তো এইটার উপরে আমাদের রিলেশনশিপটা আসলে বিল্ড আপ হবে, এটা তৈরি হবে। আমি যদি তো একজন ডক্টর কলিগও বলেছেন যে আমরা যদি কোনো একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানে, কর্পোরেট প্রতিষ্ঠানে কাজ করি, তাহলে কর্পোরেটের মালিকের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য যদি আমি প্র্যাকটিস করি, তাহলে তো এটা হিউম্যান কাউন্টার পার্ট হিসেবে আসলে ডিল করছি বলে মনে হবে না। মনে হবে যেন আমি একজন কাস্টমার হিসাবে মালিকের ব্যবসায়িক মনোবৃত্তি মানে চরিতার্থ করার জন্য আমি একটা কাঠি হিসাবে ব্যবহৃত হচ্ছি। কিন্তু আমি যখন স্বাধীন থাকবো নিজের জায়গায়, ইনফ্লুয়েন্সের বিপরীতে যদি আমার মতো করে কাজ করতে পারি, তাহলেই বোধহয় শুধু সম্ভব একজন মানুষকে মানুষ হিসেবে ডিল করা, এবং আমার যে রিলেশনশিপটা সেটা একজন হিউম্যান কাউন্টার পার্ট হিসেবে আমি তৈরি করতে পারবো। সেদিক দিয়ে যদি আমি বিবেচনা করি, আসলে আমাদের এই ইন্ডিভিজুয়াল জিপি প্র্যাকটিসের বিকল্প নাই। আমরা নিজের স্থাপনা, নিজের মানে ব্যবস্থাপনাটা নিজের মতো যতক্ষণ করতে পারবো না, আমরা আরেকজনের ইনফ্লুয়েন্সের উপরে থাকলে স্বাধীনভাবে আসলে করতে পারবো না। আমি খুব অল্পতে কবির ভাই একটু শেয়ার করলাম আর কি। ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর ওসমান। আমাদের ডক্টর ওসমানের সাথে পরিচয় হয়েছে আপনাদের সকালে, আমাদের একজন কোর্স কোঅর্ডিনেটর এবং খুবই রিনাউন্ড একজন কি বলে ট্রেনার। ওর নিজস্ব একটা ট্রেনিং আছে। তো যাক, ওসমান থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে ওসমান খুব সুন্দর করে বলেছে, আসলে হিউম্যান টাচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা আমরা আমাদের সামনে যিনি বসে আছেন, তাকে আমি কি চিন্তা করছি, তাকে আমি শুধু কি আমি রুগী হিসেবে দেখছি, একটা কেস হিসেবে দেখছি, নাকি একটা হিউম্যান বিইং হিসেবে দেখছি। তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইগুলাই আমরা আস্তে 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 আমরা ডেভেলপ করব, আমরা বলবো, আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো যে এইভাবে আমরা কিভাবে আগাতে পারি। আপনারা যাদের ইয়েটা আনমিউট করা নাই, একটু আনমিউট করে নিন। সো আর কেউ কিছু বলবেন? আচ্ছা, যদি কেউ কারো কোনো ইয়ে না থাকে, তাহলে আমরা নেক্সট ইয়েতে যাই। নেক্সট নেক্সটে আমরা কি কথা বলবো আমাদের এটা এটা অবশ্য আমরা প্র্যাকটিক্যাল করাবো আপনাদেরকে। কমিউনিকেশন স্কিল, কাউন্সিলিং, কনসালটেশন স্কিল, অ্যাকচুয়ালি কমিউনিকেশন স্কিল না, কনসালটেশন স্কিল, কমিউনিকেশন এন্ড কনসালটেশন স্কিল আর কি। তো এটা নিয়ে একটু শর্টে কথা বলবো, কারণ আমরা এটা নিয়ে প্র্যাকটিক্যাল করব। নেক্সট উইকে মনে হয় আমাদের প্র্যাকটিক্যাল আছে, ফেস টু ফেস আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো আসলে ক্লিনিক্যাল কনসালটেশনটা আমরা কিভাবে করব। তার একটু বেসিক কিছু কথাবার্তা বলার চেষ্টা করব। আসলে কমিউনিকেশন তো আমরা জানি যে কমিউনিকেশন মানে পারস্পরিক আদান প্রদান, মানে ভাব আদান প্রদান বলতে পারেন, অথবা মেসেজ আদান প্রদান বলতে পারেন, বা যে কোনো জিনিস আমরা পারস্পরিক জন আদান প্রদান করব। এটা আগে একসময় একরকম ছিল, এটা এখন একটু অন্যরকম। এটা দেখা যাচ্ছে পিকচারের মধ্যে। আগে আমরা
নিজেরা অনেক বেশি ইনভলভ হতাম আমাদের ফ্যামিলি অ্যাফেয়ার্সে। এখন আমরা অনেক বেশি ডিপেন্ডেন্ট অন টেকনোলজি। এই কমিউনিকেশনের মধ্যে, রিলেশনশিপের মধ্যে আমরা হসপিটাল এক্সপিরিয়েন্স, অফিস এক্সপিরিয়েন্স, বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে আমাদের কমিউনিকেশনটাকে এস্টাবলিশ করতে হয়। এডুকেশনে একরকম এবং ডিসিশন মেকিং একরকম, আলটিমেটলি যে আউটকামটা আমাদের, যখন আমরা প্রপার একটা কমিউনিকেশন করতে পারবো তখন আমাদের আউটকামটা ওইভাবে আসবে। পেশেন্টের সাথে যখন আমরা কমিউনিকেট করতে যাব, কনসালটেশন বা কমিউনিকেশন করতে যাব, সেই কমিউনিকেশনটা আসলে কি হয়, আমরা তার সাথে কমিউনিকেশনটা কেন করি? পেশেন্ট যিনি আছেন আমার সামনে বা যিনি আসছেন আমার একটা হেল্প সিক করার জন্য, তার সাথে আমরা ইনফরমেশন গ্যাদার করার জন্য আমরা আসলে কমিউনিকেশনটা করি। এবং সিকিং টু আইডেন্টিফাই ফিজিক্যাল, সাইকোলজিক্যাল ও সোশ্যাল ফ্যাক্টরস, এবং এটার সাথে তার ফিজিক্যাল কন্ডিশনের পাশাপাশি আমরা আরো কিছু এডিশনাল কিছু করার জানার চেষ্টা করি। তার সাইকোলজিক্যাল সোশ্যাল ফ্যাক্টর কি আছে সেটাও জানার চেষ্টা করি। আদারওয়াইজ আপনি হোল কম্প্রিহেন্সিভ যে ইয়েটা অ্যাপ্রোচটা আপনি এখানে এস্টাবলিশ করতে পারবেন না। তাতে আপনি যদি সম্ভব হয়, এই কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ যদি আপনার সম্ভব হয়, তাহলে আপনার বেটার আউটকাম হবে এবং হেলথ কেয়ারে অনেক ভালো কিছু করার চেষ্টা করবেন। কমিউনিকেশন পেশেন্টের সাথে আমরা ট্রিটমেন্টের সময় আমরা কি করি? reassurance and the support from the doctor can have significant effect on the recovery. আমরা যখনই আমরা আমাদের পেশেন্টের সাথে ওইভাবে কথা বলবো, তাদের রিঅ্যাসুরেন্স দিব, তাদেরকে সাপোর্ট দিব, সাপোর্ট তাদের ট্রিটমেন্টের ব্যাপারে যখন তাদেরকে তাদের সাথে ওইরকম পার্টিসিপেটরি ডিসিশন মেকিং করতে পারবো, তখনই তাদের যে রিকভারি ইম্প্যাক্টটা অনেক বেশি হবে এবং আউটকামটা অনেক বেটার হবে। এটাই কি আমরা অনেক সময় অনেক সময় সব সময় যে ট্রিটমেন্ট দেওয়া হয় তা না, আমরা নিজেদের কাউন্সিলিং এর মাধ্যমেও কিন্তু অনেক সময় তাদের পেশেন্টদেরকে অনেক বেটার ফিলিং, বেটার পজিশন আমরা নিতে পারি, যেটাকে আমরা প্লাসিবো ইফেক্টও বলে থাকি অনেক সময়। তো আমরা যখন পেশেন্ট থেকে কমিউনিকেশনের মাধ্যমে, কনসালটেশনের মাধ্যমে পেশেন্ট থেকে আমরা আমরা নেই, সেটা দুইটা দুইটা পর্যায়ে হতে পারে। এক মিনিট, 4:30, একটু পরে, সরি। এখানে আমরা দুইটা ইয়ে হয়, একটা নন ভার্বাল, একটা নন ভার্বাল। নন ভার্বালের মধ্যে আমাদের যে বডি পোশ্চারটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, ফেশিয়াল এক্সপ্রেশন একটা ফ্যাক্টর, অ্যাপ্রোচ, আই কন্ট্যাক্ট এন্ড টাচ। এই নন ভার্বাল মানে কথা না বলেও আমরা পেশেন্টকে যে ফিলিং পেতে পারি, পেশেন্টের কমিউনিকেশন তাকে ইজি করতে পারি, একটা গুড এনভায়রনমেন্ট তৈরি করে তার থেকে ইনফরমেশন নেওয়া, গ্যাদার করার জন্য যে আমরা এই যে অ্যাপ্রোচটা, সেই অ্যাপ্রোচটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই নন ভার্বাল স্কিলটাও আমাদেরকে শিখতে হবে। নন ভার্বাল স্কিলের মধ্যে আমরা আরো ডিটেলস পরবর্তীতে বলবো, এবং এখানে একটা সেটআপ দেওয়া আছে, যে সেটআপটাকে আমরা এনকারেজ করি। পেশেন্ট এবং ডক্টর সিটিং অ্যারেঞ্জমেন্ট যেটা দেখানো আছে সেটা আসলে আমরা এনকারেজ করি মডার্ন যে ইয়ে হিসেবে, এবং এগুলাকে আমরা ডিসকারেজ করি। ইন বিটুইন টেবিল, ইন বিটুইন নো ব্যারিয়ার, পেশেন্টস ডক্টরস এর মাধ্যমে যাতে ব্যারিয়ার না থাকে, যত সহজে সে আপনার সাথে ফ্রেন্ডলি সে কথা বলতে পারে, সেই এনভায়রনমেন্ট তৈরি করার জন্য আমাদের রেডি করতে হবে আমাদের চেম্বার এনভায়রনমেন্ট কি হসপিটাল। তো এখন এইভাবে যদি আমরা কমিউনিকেশন এবং কনসালটেশন স্কিল যদি আমরা প্রপারলি করতে পারি, ইফেক্টিভলি করতে পারি, তাহলে আমাদের অনেকগুলো অ্যাডভান্টেজ আমরা পাবো। এর মধ্যে জাস্ট মোর দেন জাস্ট গুড ম্যানার্স অর বিইং এ গুড গাই, আমরা ইমপ্রুভ পেশেন্ট কেয়ার করতে পারবো, ইমপ্রুভ ডিজিজ আউটকাম বার করতে পারবো, আলটিমেটলি এনাবলস আস টু বিকাম এ গুড ডক্টর। গুড ডক্টর হিসাবে যে ট্রাস্ট পেশেন্ট থেকে আমরা আশা করি, যে রিটার্নটা, আউটকামটা আমরা আশা করি, সেটা আমরা আসলে ইফেক্টিভ কমিউনিকেশনের মাধ্যমে সম্ভব। সাইন কনন ফর প্রোডাক্টিভ রিলেশনশিপ, আমাদের রিলেশনশিপ যে ডক্টর পেশেন্ট রিলেশনশিপ বা যেটাই বলি, যেটা হয়, সেটা অপরিহার্য রূপে ইফেক্টিভ কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কনসালটেশন কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট। পেশেন্টকে ইনফর্ম ডিসিশন মেক করার জন্য ক্লিনিক্যাল কম্পিটেন্সি খুব ইম্পর্টেন্ট। আমাদের ক্লিনিক্যাল কম্পিটেন্সির মাধ্যমে
পেশেন্টকে তার কন্ডিশনটাকে অ্যানালাইজ করা, তার কন্ডিশনের ব্যাপারে তাকে জানানো, তার ল্যাঙ্গুয়েজে তাকে জানানো, এবং তাকে তার ডিসিশন নেওয়ার জন্য তাকে সহযোগিতা করা, ওনার সোশ্যাল পার্সপেক্টিভে, ওনার ফ্যামিলি পার্সপেক্টিভে কিভাবে সেটাকে ডিসিশনটা নিতে পারে সে ব্যাপারে সহযোগিতা করা। ওইটার সম্পূর্ণ ওই ইয়ার জন্য, সিনারিওর জন্য কিন্তু আমার নিজস্ব ক্লিনিক্যাল কম্পিটেন্স কিন্তু খুব ইম্পর্টেন্ট। এফেক্টিভ কমিউনিকেশনের জন্য যা খুবই ইম্পর্টেন্ট আমার নিজস্ব ক্লিনিক্যাল কম্পিটেন্স। আমি অ্যাজ এ ফিজিশিয়ান আমাকে ইনক্রিজ আমার স্যাটিসফ্যাকশন, আমার বার্ন আউট রিস্ক কমে যাওয়া, লিগাল লিগাল আসপেক্টে অনেক বেটার পজিশনে থাকা, এবং পেশেন্টস অ্যাডহারেন্সটা অনেক বেশি হওয়া আমার একে, এটা আমি ফিজিশিয়ান হিসেবে ইফেক্টিভ কমিউনিকেশনের কনসালটেশন যদি করতে পারি পেশেন্ট হিসেবে, আমার সেই ফিজিশিয়ান হিসেবে সেই বেনিফিটটা আমরা পাইতে পারি। ট্রেডিশনাল মডেলটা আমরা বলছি যে এটা একটা মনোর প্রসেস আগে ছিল, প্যাটার্নিস্টিক একটা ইয়ে ছিল। সেই ট্রেডিশনাল মেথড থেকে আমরা বের হয়ে আসতে হলে যে ডেফিসিয়েন্সি গুলো থাকে, লেক অফ পেশেন্টস কমপ্লায়েন্স এন্ড পোর পেশেন্ট স্যাটিসফ্যাকশন, এই লেক অফ পেশেন্টস কমপ্লায়েন্স, পেশেন্ট আমরা আমরা যেভাবে তাদেরকে চাই, যেভাবে তাকে রেসপন্স করানোর জন্য চাই, পেশেন্ট ট্রিটমেন্ট নেওয়ার জন্য, মেডিসিন খাওয়ার জন্য বলি, সেই কমপ্লায়েন্সটা প্রপারলি আমরা পাবো না যদি না আমাদের ইফেক্টিভ কমিউনিকেশন করতে পারি, এবং পেশেন্ট স্যাটিসফ্যাকশন খুব পোর হবে, এবং এবং সেই ব্যাপারে আমাদের আলটিমেট ডিসস্যাটিসফ্যাকশনটা বোথ ওয়ে দেওয়া। এবং পেশেন্ট সেন্টার সার্ভিসের জন্য যদি আমরা ইয়ে করি, আমাদের রিকগনাইজ ভ্যালু পার্সপেক্টিভ অফ দ্য ইলনেস, আমাকে পেশেন্টকে একটা হিউম্যান বিং চিন্তা করে তার তার ভ্যালু, তাকে তার যে অবস্থান আছে সেই অবস্থানকে রিকগনাইজ করা, এবং তার ইলনেস প্যাটার্নটাকে বোঝা, এবং দুইজনের মধ্যে এবং তার ফ্যামিলির মেম্বারসদেরকে ইনভলভ করে আমরা একটা পার্টনারশিপ অ্যাপ্রোচ আমরা করতে পারি, কিসের জন্য? ওভারঅল ম্যানেজমেন্ট ডিসিশনের জন্য। এবং ইম্পর্টেন্ট যে ইয়েগুলো আছে, আমরা কনসালটেশনের জন্য আমরা যে আলটিমেটলি এটা ডিটেলসটা আমরা পরে ইয়ে করব, আলটিমেটলি আমরা এটা করতে হবে আমাদের কনসালটেশন, ইফেক্টিভ কনসালটেশন, ইফেক্টিভ কমিউনিকেশনের জন্য স্টার্ট করতে হয় আমাদের এইভাবে, বিল্ড পেশেন্ট ডক্টর রিলেশনশিপ, বেটার রিলেশনশিপ করার জন্য আমরা এতক্ষণ যা বললাম, সেটার জন্য আমাদের তাদের সাথে কি করতে হবে? ওপেন ডিসকাশন করতে হবে, ইনফরমেশন গ্যাদার করতে হবে, আন্ডারস্ট্যান্ড পেশেন্টস পার্সপেক্টিভ, শেয়ার ইনফরমেশন, রিচ এগ্রিমেন্ট, প্রোভাইড ক্লোজার। এই এলিমেন্টস গুলা, স্টেপস গুলা আমরা আসলে কমিউনিকেশন স্কিল, ইফেক্টিভ কমিউনিকেশন স্কিলের জন্য বা কমিউনিকেশনের জন্য, কনসালটেশনের জন্য আমাদের দরকার পড়বে, এবং এগুলা প্রত্যেকটাকে আলাদা করে আমরা আপনাদের সাথে শেয়ার করব। এখন আপনাকে যেটার উপরে ইয়ে হতে হবে, স্কিল ডেভেলপ করতে হবে, মেইন দুইটার উপর, একটা ইন্টারপার্সোনাল স্কিল, একটা কমিউনিকেশন স্কিল। ইন্টারপার্সোনাল স্কিলটা তো মেইনলি আপনার মানে ইন্ডিভিজুয়াল লেভেলে আপনাকে করতে হবে। সে কোনো সেট একটা রুল দিয়ে আমার এখানে একটা ওয়ান ফিটের মধ্যে আমরা সেট করে দিতে পারবো না, বাট আপনার আপনার যে যেটার পদ্ধতিতে আপনি নিজেকে সেভাবে, যাতে আপনি আপনার ইন্টারপার্সোনাল কমিউনিকেশনের মাধ্যমে পেশেন্টের কনফিডেন্সটা নিতে পারেন, পেশেন্টকে একটা গুড এনভায়রনমেন্ট দিতে পারেন, যে পেশেন্ট আপনার উপরে আস্থা রেখে পেশেন্ট আরো বেশি অন্যান্য পেশেন্টের সাথে যাতে আপনার ব্যাপারে কথা বলে। সেটার জন্য যেটা অলরেডি বলছি যে রেসপেক্ট দ্য পেশেন্ট, এটা তো একটা ইম্পর্টেন্ট ইস্যু আছে। পেশেন্টের যখন আমার কাছে আসবে, পেশেন্টের অ্যাটেনশন দেওয়া, পার্সোনাল প্রেজেন্স ইন দ্য মুভমেন্ট, মাইন্ডফুল ইম্পর্টেন্স অফ দ্য রিলেশনশিপ, এই আমাদের এই প্রত্যেকটা জিনিসকে পেশেন্টের উপরে কনসেন্ট্রেট করা, পেশেন্টের লিসেনিং পাওয়ারটাকে করা, লিসেনিং এর জন্য আমাদের যে কম্পোনেন্ট গুলো আছে সেটার উপরে মোস্টলি হলো আমরা এর মধ্যে যেটা যেটা করার জন্য আমাদের যা করণীয় আছে, সেই অ্যাক্টিভ লিসেনিং গুলো, পেশেন্ট লিসেনিং গুলো আমাদেরকে রপ্ত করা, আমাদেরকে এনরিচ করা, যাতে ফোকাস অন ইফেক্টস অফ কমিউনিকেশন অন আদার পারসন।
এবং এখানে আমাদের সবকিছু মিলে যে কমিউনিকেশন এন্ড কাউন্সিলিং যে ইয়েটা আছে সেটা করা, এবং টোটালি আমাদের যে ডক্টর উসমান আমাদেরকে বলেছেন যে হিউম্যানিস্টিক কোয়ালিটি আমাদের আমাদের এই কোয়ালিটিটাকে ইমপ্রুভ করা, আমাদেরকে নার্চার করা, এবং সেটার উপর ডিপেন্ড করে আমাদেরকে পেশেন্ট ডিলিংসে যাওয়া। আর কমিউনিকেশন স্কিলে আমি একটু আগেও বলছি, ভার্বাল নন ভার্বালের উপর আমাদেরকে জোর দিতে হবে। ভার্বালের মধ্যে ল্যাঙ্গুয়েজ দিয়ে যেরকম আমরা কি বলছি সেটা একটু ইম্পর্টেন্ট আছে, এবং কিভাবে বলছি সেটাও কিন্তু একটু ইম্পর্টেন্ট। সেখানে উদাহরণের মাধ্যমে আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এবং আরেকটা আছে নন ভার্বাল, যেটা আমরা বললাম যে হোয়াট উই ডু, আমরা কিভাবে বিহেভিয়ারাল পার্সপেক্টিভ আছে এবং আদার কিউজ আছে। আদার কিউজের মধ্যে আমরা কিভাবে এটা করছি, কিভাবে আমরা এটাকে এক্সপ্রেস করছি, সেটা তো সেখানে আমাদের কমিউনিকেশনের মধ্যে ভার্বাল এন্ড নন ভার্বাল দুটাকে আমরা ইম্পর্টেন্স দিতে হবে, এবং সেইভাবে আমাদেরকে তৈরি করতে হবে। মেডিকেল ইন্টারভিউ হোয়াট শুড ইট অ্যাকমপ্লিশ। এবং ফাইনালি আমি আপনাদের যেটা বলতে চাচ্ছি যে আমরা আমাদের যে কনসালটেশন স্কিল ডেভেলপ করব, আমাদের যে কমিউনিকেশন স্কিল ডেভেলপ করব, সেই ডেভেলপমেন্টের মধ্যে আমাদের এমপ্যাথেটিক 3E সামারিতে আমরা যেটা বলতে 3E তে নিয়ে আসতে হবে। আমাদের এমপ্যাথেটিক থাকতে হবে, এক্সপ্লোরেটরি, এক্সপ্লেনেটরি। এমপ্যাথি এন্ড সিম্প্যাথির ডিফারেন্স আপনারা জানেন। এই রিলেশনশিপ তৈরি করতে হলে আপনাকে এমপ্যাথেটিক অ্যাটিটিউড গ্রো করা, এমপ্যাথেটিক অ্যাটিটিউড গ্রো করাটা খুব ইম্পর্টেন্ট। এন্ড পেশেন্টের প্রবলেম আইডেন্টিফাই করা, এবং প্রবলেম আইডেন্টিফাই করে সেই এক্সপ্লেনেশনের মাধ্যমে তার সলিউশন তৈরি করা, এবং সলিউশন দিতে পারাটা এক্সপ্লোরেটরি ইন্টারভিউ কোয়ালিটিসটা ইয়ে করতে হবে, অ্যাচিভ করতে হবে। এন্ড আমরা আমাদের যে এক্সপ্লেনেটরি যে পার্টটা আছে সেটা আমি বলেছি যে আমি যদি ক্লিনিক্যাল কম্পিটেন্স তৈরি করতে না পারি, আমি আমি আমার কাউন্সিলিং, আমি আমার পেশেন্ট সেন্টার সার্ভিস, অথবা আমাদের যে তার পার্টিসিপেটরি যে যে ডিসিশন মেকিংটা, সেটা কিন্তু আমি আমার যদি ক্লিনিক্যাল কম্পিটেন্স ভালো না থাকে, এক্সপ্লেনেটরি ক্যাপাসিটি যদি ওরকম তৈরি না না থাকে, তাহলে আমি পিন পয়েন্ট কথা ওর সাথে বলতে পারবো না, এবং নন স্পেসিফিক কথা বললে যেটা হবে আলটিমেটলি বুমেরাং হয়ে আমার কাছে আসবে। ওভারঅল ওভারঅল যে রিলেশনশিপ, যে স্কিলটা আমার স্কিলের অভাবে যে প্রবলেমটা তৈরি হবে, সেটা আসলে আলটিমেটলি পেশেন্ট ডিসস্যাটিসফ্যাকশন তৈরি করবে। তো ইন দ্য এন্ড অফ মাই আমি আসলে যেটা বলতে চাচ্ছি যে সবচেয়ে বড় ফাউন্ডেশন কি, ডিপেস্ট ফাউন্ডেশন অফ দ্য মেডিসিন ইজ দ্য লাভ। আমার আমার যে কাজটা করছি, আমার কাজটাকে আমি কতটুকু ভালোবেসে করছি, আমার ভালোবাসাটা যত বেশি বড় হবে, আপনার পেশেন্ট স্যাটিসফ্যাকশন তত বেশি বড় হবে, এটা ফ্রুটসটা অনেক বড় হবে। এবং এই যে ইয়েটা আছে, যেটা বললাম, ভালোবাসার মাধ্যমে আমরা যেটা করব, আমরা আসলে সেটা আমরাকে তৈরি করার জন্য আমরা যত কিছু আছে যেভাবে সে দরকার আমরা সেভাবে শেখার চেষ্টা করব। এবং পেশেন্টস এক্সপেকটেশন গ্রাজুয়ালি চেঞ্জিং, এন্ড গ্রাজুয়ালি আরো চেঞ্জ হবে সময়ের পরিপ্রেক্ষিতে। আমাদেরকে তাদের এক্সপেকটেশনের সাথে আমাদের নিজেদেরকে তৈরি করতে হবে, নট ইন দ্য নেগেটিভ ওয়ে। আমরা পজিটিভ দিক দিয়ে, পজিটিভ থিঙ্কিং চিন্তা করে আমরা আমাদেরকে প্রস্তুত করতে হবে, যাতে পেশেন্টস এক্সপেকটেশনকে মিটিগেট করতে পারি, নিউট্রালাইজ করতে পারি। এবং আলটিমেটলি আমাকে চিন্তা করতে হবে, পেশেন্ট ইজ নট এ কেস, ইজ এ পার্সন, ইজ হিউম্যান বিইং, মেডিকেল প্রবলেম টু সলভ। তো এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। আমাকে পেশেন্টকে ওইভাবে একটা মানে মেডিকেল প্রবলেম বা কেস হিসাবে চিন্তা করলে হবে না, তাকে একটা পার্সন হিউম্যান বিইং হিসেবে চিন্তা করতে হবে। কনক্লুশনে আমি আসলে বলতে চাচ্ছি যে রিলেশনশিপ বিটুইন দ্য পেশেন্ট দ্য ডক্টর আর অফেন আনস্টেটেড। এটা অনেক সময় উদ্ধৃত থাকে না, কিন্তু এটা কিন্তু একটা ডাইনামিক প্রসেস। এনি কন্ডিশন চেঞ্জ দ্য কাইন্ড অফ রিলেশনশিপ দ্যাট ওয়ার্কস বেস্ট ফর এ পেশেন্ট মে চেঞ্জ। আমরা আমাদের এই যে চেঞ্জ এনভায়রনমেন্টগুলো আছে, সেটার সাথে আমাদেরকে প্রস্তুত করতে হবে, আমাদেরকে সেভাবে প্রস্তুত করে তাদের এক্সপেকটেশনটাকে মিটিগেট করার চেষ্টা করতে হবে। এটা 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 কোনো একটা থিওরি দিয়ে আপনাদেরকে শিখিয়ে দেওয়া যাবে না যে আপনার এই থিওরির মাধ্যমে আপনি সবাই এটাকে সেট করতে পারবেন। নো, পার্সন টু পার্সন ভেরি করবে।
আপনারা আপনাদের মতো করে আপনাদের ফিডটাকে সেট করবেন। আপনারা একটা কমন কতগুলা থিওরি বা কমন কতগুলা পয়েন্টস হতে আপনাদেরকে আমরা জানাবো, যেটা পরিপ্রেক্ষিতে আপনারা আপনাদের মতো করে সেটা তৈরি করবেন। কেস টু কেস আপনাদের সিচুয়েশনের উপর ডিপেন্ড করে, এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে আপনারা আপনাদেরকে সেভাবে ট্যাকেল করতে হবে। দ্যাট ইজ দ্য এবিলিটি অফ ইউ, আপনার সেইভাবে আপনাদেরকে তৈরি করতে হবে। তো সো আলটিমেটলি আসলে আমরা বলতে চাচ্ছি যে পেশেন্ট ফিজিশিয়ান রিলেশনশিপে আলটিমেট হেলথ কেয়ার আউটকামের পজিটিভ আউটকামের জন্য দরকার। এন্ড লিসনিং এর একটা আছে এখানে, সেটা আপনারা দেখে দিয়ে লিসনিং লিসনিং এন্ড লিসনিং। আমি এটা বলি যে ডক্টরদের প্রথম কাজ হলো লিসনিং, তিনটা কাজ। প্রথমটা লিসনিং, দ্বিতীয়টা লিসনিং, তৃতীয়টা লিসনিং। সো লিসনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোনো কোশ্চেন যদি থাকে আপনাদের? আমি আমি শেষের দিকে চলে আসছি, 2 মিনিট সময় আছে। আমি আমি চাই আপনারা একটু কথা বলবেন। আমরা শুধু কথা বলবো তাহলে তো হলো না। আমি কি বাইরে কথা বলবো? হ্যালো, শুনছেন আমাকে? আমি আমি কনসালটেশন স্কিলটাকে একটু খুব দ্রুত শেষ করলাম, কারণ আমরা এটা নিয়ে খুব প্র্যাকটিক্যাল কাজ করব আপনাদের সাথে। কিন্তু ডক্টর পেশেন্ট রিলেশনশিপ নিয়ে যেটা বলছি, আমাদের পেশেন্টস এক্সপেকটেশন, আমাদের ডক্টরস এক্সপেকটেশনের বেস্ট কোথায় কোথায় হয়েছে, এগুলোতে আপনারা কি কারো কোনো দ্বিমত আছে কিনা, এবং সেটা থেকে উত্তরণের জন্য আমাদের এই যে রুট ম্যাপের মধ্যে আমরা কথাবার্তা বলছি, সেই রুট ম্যাপের মধ্যে আপনাদের কিছু এডিশন আছে কিনা, যদি আপনারা কেউ কিছু একটা কথা বলেন। কেউ কথা না বলে আমি নাম ধরে জানতে চাচ্ছি যে ডক্টর হাফিজুর রহমান, আপনি কি আছেন আমার সাথে? ডক্টর হাফিজ, ডক্টর হাফিজুর রহমান আছেন আমার সাথে? আপনি আনমিউট করে কথা বলেন। হ্যালো স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর রেসপন্স। একটু প্লিজ বলেন, কোনো কোশ্চেন থাকলে স্যার, আমার সেটা একটু বলেন। নেটওয়ার্কের প্রবলেম ছিল, এই কারণে আসলে রেসপন্ড করতে একটু লেট হলো। না না, ক্লিয়ার, আপনি ক্লিয়ার, আপনি ক্লিয়ার, আর লাউড স্যার, এন্ড ক্লিয়ার। অনেক ধন্যবাদ। আপনার আজকের যে ক্লাস ছিল এটা আমার কাছে খুবই ইফেক্টিভ মনে হয়েছে। কারণ আমাদের যে বেসিক, মানে এজ এ ডক্টর আমাদের বেসিক কাজটা কি বা কিভাবে করা উচিত, আমার কাছে মনে হয় সেটা আপনি প্রপারলি এক্সপ্লেইন করছেন। তো এই জন্য আমার কাছে স্যার কোর্সটা খুবই ইফেক্টিভ মনে হচ্ছে। স্যার, থ্যাংক ইউ সো মাচ। স্যার ধন্যবাদ। আশা করি আগামী যে ক্লাসগুলো আছে আমরা আরো ভালো কিছু শিখতে পারবো। না, সেটা আমরাও আশা করি, কিন্তু আপনার কোনো কোশ্চেন নাই? আপনার আমাদের যে এক্সপেকটেশন চেঞ্জ হচ্ছে, আমরা যে না একটা স্যার, স্পেসিফিক ক্রাইসিসের স্পেসিফিক কোনো মধ্যে কোশ্চেন আছি, নাই স্যার। আমরা একটা ভালো একটা ক্রাইসিসের মধ্যে আছি আমাদের দেশে। পেশেন্টের জি জি, পেশেন্টের সাথে আমাদের ডিলিংস, পেশেন্টের সাথে আমাদের যে এক্স্যাক্টলি স্যার। পরিবেশ পরিস্থিতি এখন এক্সিস্টিং, সেটা সেটা আসলে কোনো পরিস্থিতিতে কাম্য না। বাট জি এটা জি, তো আমাদের ফেস করতে হচ্ছে, যার পরিপ্রেক্ষিতে আমরা অনেকে, আমি আপনাদেরকে বলছি যে বিইং এ ডক্টর আমরা আসলে এক্সপেকটেশনটা কি, আমরা কিভাবে চিন্তা করি, সেটা নিয়ে আমরা কিছু কথা বলছি। জি স্যার। আসলে আমরা ডক্টর হই 5 বছর, 5 বছর পড়াশোনা করে, জি পড়াশোনা জি, 5 বছর না, ডক্টরের জন্য আসলে লাইফ লং লার্নিং থাকে। লাইফ বাট লং ফাইভ লার্নিং। ইয়ার্স জি স্যার। পড়াশোনা করে আমরা একটা পর্যায়ে আসার পরে আমরা যখন এই প্রফেশনটাকে চেঞ্জ করে অন্য প্রফেশনে যাওয়ার চিন্তা করি, আমি দেখি অনেক সময় আমাদের অনেকে যায় জি জি জি, এবং খুবই খুবই ইয়ের মাধ্যমে যায় যে সেটা আরো পাওয়ারফুল হবে, সে আরো মনিটরি মনিটরি সলিসি আসবে, বা জি এইসব জি, চিন্তা করে সে সে প্রফেশনটা চেঞ্জ করে। তাহলে আলটিমেটলি আসলে কি আমরা আমরা কি আসলে প্রফেশন চুজ করতে গিয়ে আমরা ভুল করলাম কিনা, সেই চিন্তাটা কি আমরা জি করি জি, জি কিনা, আমরা আমরা তাহলে প্রফেশন চয়েসের সময় কি আমরা আসলে আরো একটু কেয়ারফুল, আরো একটু মেটিকুলাস হবো কিনা, বা আমাদের যে পলিসি মেকিং এ যারা আছে তাদেরকে কি আরো কোনো কোনো কিছু মানে ইমপ্লিমেন্ট করার দরকার আছে কিনা, যারা মেডিকেলে আসবে তাদেরকে আসলে সাইকোলজিক্যালি কিছু একটা স্যার। স্যার, অ্যাসেসমেন্ট ডেফিনেটলি দরকার আছে। জি জি স্যার, অ্যাসেসমেন্ট একটা ডেফিনেটলি দরকার দরকার আছে আছে। কিনা, যে এখানে জি জি কারা জি, আসবে। আমি আপনাদেরকে বলছি আসলে এখানে এটা ইজ নট ইয়ে সরি, মানে ইটস অ্যাকচুয়ালি নট স্যার আমাদের, এ প্রফেশন। হ্যাঁ, এটা শুধু জি একটা প্রফেশন, এক্স্যাক্টলি, ওয়ে এটা অফ আমাদের লাইফ। শুধু প্রফেশন না, এক্স্যাক্টলি। মানে এক্স্যাক্টলি, অন্য ওয়ে অফ সবার লাইফ। থেকে আমরা
আমরা ডিফারেন্স এই জায়গা থেকে, আমাদের ডিফারেন্সটা। অবশ্যই অবশ্যই ডিফারেন্স, এবং এটার মধ্যে স্যাটিসফ্যাকশন। আর আমরা যদি ধর্মে বিশ্বাস করি, যে যে ধর্মে থাকি, আমরা যদি ধর্মে বিশ্বাস করি, এক্স্যাক্টলি স্যার। বেনিফিট দ্য বোথ ওয়ার্ল্ড। আপনার এই জি জি এখন যেটা আছে, আপনার পরবর্তীতে আপনাকে জি সেম ওয়েতে আপনাকে বেনিফিটেড হবেন, রিওয়ার্ডেড জি হবেন। জি সো এর জি জি মতো এরকম একটা প্রফেশন তো সেকেন্ড নাই। সো আমরা নাই কেন স্যার, এরকম একটা এক্স্যাক্টলি। প্রফেশন আসার পরে আমরা আমরা উই আর থিঙ্কিং দ্যাট উই হ্যাভ টু, প্রবলেম গুলো কোথায়, উই হ্যাভ টু চেঞ্জ ইট, উই হ্যাভ টু মানে ফাইন্ড আউট অল দোজ জি স্যার। অবস্টাকলস, অল দোজ থিংস, উই হ্যাভ টু সলভ অল দোজ থিংস। এটা আমাদের জি দায়িত্ব। জি এখন আমরা যেহেতু প্রফেশনে আসছি, আমরা স্টেপ করছি, এখন আমাদের জি স্টেপ আমরা ব্যাক করে নিয়ে যাওয়ার কোনো স্কোপ নাই, করা উচিত না, করা উচিত না। জি জি যদিও কেউ কেউ ফ্রাস্ট্রেটেড হয়ে করছেন, বাট আমি মনে করি যে সেখানে আসলে আমরা সিনিয়ররা যারা আছি, আমরা আমাদের ভিউ কিছু, বাট মূল কাজটা কিন্তু আপনাদেরই করতে হবে। আপনারা যারা ইয়াংস্টার আছেন, আপনাদেরকে কিন্তু এই মূল কাজটা করতে হবে। আপনারা যে প্রবলেম জি গুলো জি ফেস করছেন, এত কিছু প্রবলেম কিন্তু আমরা ফেস করি নাই। আমরা কিন্তু ওইভাবে আমরা দেখি নাই যে আমাদের আশেপাশে যে পরিবেশ পরিস্থিতি আছেন, বাট আমরা এখন কিন্তু আশঙ্কিত, এবং আমরা কিন্তু মানে দুশ্চিন্তাগ্রস্ত যে আপনারা এই প্রবলেম গুলো ফেস করছেন, আপনারা এখান থেকে কিভাবে উত্তরণ করবেন, আমরা আপনাদেরকে গাইড করতে পারি। বাট মূল 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 যুদ্ধটা কিন্তু আপনাদেরকে করতে হবে। জি, ধন্যবাদ স্যার। সরি, আমি আমি অবশ্যই করছি, 2-3 মিনিট হয়ে গেছে। নেক্সট ক্লাস, ডক্টর শুভর ক্লাস আছে মনে হয় নাকি আজকে? ও না, আজকে মনে হয় আর ক্লাস নেই। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমি কি শেষ করব? বাট আমি আমি আমার ক্লাসে আমি আশা করব আপনাদের মধ্যে আপনারা একটু আপনাদের প্রি রিডিং ম্যাটেরিয়ালস থাকবে, আপনারা একটু নিজেরা একটু পড়বেন। আর এখন কেউ যদি কিছু পড়তে চাইলে রিসোর্সের অভাব নেই, সবকিছু আছে, আপনারা একটু দেখবেন। আপনারা একটু নিজেদেরকে একটু কনভার্সেশন করবেন এবং এটা নিয়ে ডিসকাস করবেন। আপনার মাধ্যমে আপনার যে অন্যান্য কলিগরা আছে, সেই কলিগরা শিখতে পারবে, এবং অন্য কলিগ থেকেও আপনি শিখতে পারবেন। আমরা একটা মিডিয়েটর হিসেবে কাজ করব, পাশাপাশি আমাদেরকে সুযোগ দিবেন যাতে আপনাদেরকেও আমরা সহযোগিতা করতে পারি। আহ environment সকলে শিখতে পারবো। এবং আমি আশা করি আপনারা এই কোর্সটাকে খুব সিনসিয়ারলি নেবেন, এবং অন্য কাজের থেকে একটু সময় বের করে এখানে সময় দিবেন, একটু পড়াশোনা করবেন। এবং এই 6 মাস যদি আপনি একটু ইফেক্টিভলি যদি আপনি এখানে শুনেন, তাহলে আমরা কম্পিটেন্ট এবং কনফিডেন্স নিয়ে আপনি জিপি করার জন্য নিজেকে তৈরি করতে পারবেন। এবং এই যে ডক্টর ওসমান বললেন যে আমাদের সরকার যেহেতু কোনো কিছু করছে না, কোনো রোডম্যাপ দিচ্ছে না, সরকারিভাবে যেহেতু আমরা ওরকম সহযোগিতা এখনো আমাদের সামনে দেখি না, তাহলে কি করতে হবে? ওন এন্টারপ্রেনার হতে হবে। আমাদেরকে নিজেদের মতো করে নিজে পায়ে দাঁড়ানোর জন্য আমাদেরকে তৈরি করতে হবে, এবং সেটাই হবে বেস্ট পসিবল সলিউশন। সো আমরা সেভাবে আগাবো। আমরা সকলেই আপনাদের সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করব। আপনাদের যেখানে যেখানে আপনাদের অবস্টাকল হবে, যেখানে যেখানে আপনাদের প্রবলেম হবে, সেগুলো আমাদের সাথে শেয়ার করবেন। আমরা আমরা আছি আপনাদের সাথে, আমরা আপনাদেরকে সেইভাবে সহযোগিতা করার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার কথা শোনার জন্য। আর আমি পরবর্তীতে চাবো আপনারা সবাই পার্টিসিপেট করবেন, সেভাবে আমরা মিউচুয়াল পার্টিসিপেশনের মাধ্যমে একটা ক্লাস শেষ করব। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।